করতে গেছিলাম, তো ওখানে তো কন্টেস্ট জমা দিতে গেলে আপনার কত পয়েন্ট যেন লাগবে, এরকম একটা মিনিমাম পয়েন্ট দেখায়, 35 পয়েন্টের মতো দেখায় ট্রাস্টের জন্য আর কি। তো সেটা অর্জন করতে তো ভেরিফাইড করা লাগে আপনার অ্যাড্রেস, তারপর আরো ফেসবুক প্রোফাইল, লিঙ্কডইন কিছু যেন আছে। তো এগুলো তো প্রথম দিন বলছিলাম। ওগুলা তো করা হয়েছে, কিন্তু ওই যে পরের থেকে পানি বিল টিল এগুলা না দিলে তো ওই কি verify নিচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না, কথা বুঝতে পারছি না। মানে আপনার অ্যাড্রেস তো ঠিকই ভেরিফাই নিচ্ছে, কিন্তু তারপরে কন্টেস্ট যখন করতে যাচ্ছি তখন আরো কিছু আইডেন্টিটি ভেরিফাই নিচ্ছে। তো তার জন্য দেখা যায় পানি বিল বা ব্যাংক স্টেটমেন্ট, তারপর আপনার ওর একটা এই কি যেন একটা মানে কিওয়ার্ড দিচ্ছে, ওটা প্রিন্ট করে তারপর ওটা আবার কি করতে হবে, এরকম কি যেন কোথায় দেখাচ্ছে। কোথায় এরকম দিচ্ছে? আমি তো এগুলো কিছু দেখি না। আপনাদেরকে তো যেভাবে দেখেছিলাম, যদি আইডিটা ওভাবে করতেন তাহলে 60% হয়ে যেত। তাহলে তো আর স্যার এরকম সিক্সটি সমস্যা। পার্সেন্ট 60% তো আছে প্রোফাইলে, কিন্তু কন্টেস্ট যখনই জমা দিতে যাচ্ছি তখনই তো দেখাচ্ছে। দেখি কি রকম দে, আমি একটু দেখি। তাই না? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভাই জি। ভাই যে একটা টুল দ্বারা আছে, আমরা ব্রেক করলাম, একটা শিপকে দুই ভাগে ভাগ করলাম ভাই, ওই টুলটা আমাকে আরেকবার একটু দেখালে ভালো হতো। আচ্ছা, দেখে দিন। ভাই আমারটা কি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। এই যে দেখেন আমার তো 60% হয়েছে। হুম। তো এখন তারপরে যখন এটা জমা দিতে যাই কন্টেস্ট, তখন এই ঝামেলাটা করতেছে। ওই দেখি। তারপরে ডেসক্রিপশন লেখেন। এখানে কি লিখবো বলেন তো? অন্যান্য ক্লায়েন্টরা যখন ডিজাইনাররা জমা দিচ্ছে, তারা কিছু না কিছু লিখছে, এগুলো দেখেন নাই? দেখছি ভাই, ওই লিখছে যে যদি কোনো চেঞ্জ দরকার হয় বা আপনি আমার কাজটা দেখবেন, যদি ভালো লাগে। হ্যাঁ, তো এই টাইপে আপনি একটু লেখেন। কিছু না লিখলে কেমনে হবে? দেখলাম না। এটা কত ডলার? এটা এখন কি সাবমিট দেবো? একদম সাবমিট দিবেন না, উপর ওঠেন, একটু নিচে যান। এই যে এন্ট্রি সেল প্রাইস, এটা সেল দিতে হবে না, কত কত আগে বিক্রি করবেন আপনি, এটা লিখতে হবে।
ভাই এখানে তো 100 দিছে মনে হয়, আমি 100 দিয়ে দিলাম। দেখেন আপনি আপনার ইচ্ছে। এখন কি সাবমিট দিব? সাবমিট। এটা দেখছেন? আপনি তো আপনার ইমেলটা এবং ফোন নাম্বারটাই কি করেন না, ভেরিফাই করেন নাই। ভাই এখানে যে ফুল নেম, অ্যাড্রেস, প্রোফাইল পিকচার এগুলো দেওয়া আছে, এই যে ফোন, ইমেল এগুলো ভেরিফাইড তো দেওয়া হয়েছিল। ভাই ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করে দেন, ঠিক হয়ে যাবে। পরে গত রাতে লিঙ্কডইনও দিছি, ফেসবুকে এটা ফেসবুক অ্যাড করে দেন, ঠিক হয়ে যাবে। যেভাবে ফেসবুক অ্যাড করে দেন আমারও এরকমই ছিল। ফেসবুক অ্যাড দেখি করার পর ঠিক হয়েছে। ফেসবুক অ্যাড করেন তো। আপনার স্কোর হচ্ছে 35, আর একটু লাগবে। ভাই আর 15 লাগবে, তো ফেসবুক অ্যাড করলে হয়ে যাবে। তা আপনি বলছেন ফেসবুক অ্যাড না করে হয়, এই জন্য। আমি না করতে বলছিলাম, না বলছিলেন যে আপাতত করার দরকার নেই তাই। বা আমি বলছি যে আপনি লিঙ্কডইন পর্যন্ত খুলে অ্যাকাউন্ট অ্যাড করতে পারতেছেন। আমি লিঙ্কডইনে কথা বলছিলাম যে আপাতত এটা করার দরকার নাই, এটা হচ্ছে প্রফেশনাল আইডি, এটা পরে খুলবেন। হ্যাঁ। বলি একটা, শুনেন আরেকটা আপনারা। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে ফেসবুক বা এটাকে এটার সাথে ম্যাচ করে কি ফেসবুক আইডি খুলবো, নাকি যেটা আছে সেটা লিঙ্ক দিয়ে করবো? আরে ভাই আপনি যেটা আছে সেটা দিবেন আর কি, এটা সমস্যা কি এটা? আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ। শফিউদ্দিন শেখ, আপনার কি সিজার টুলের সমস্যা নাকি? ভাই এই যে রোটেট টুলের যে দ্বিতীয়টা আছে রিফ্লেক্ট টুল, ভাই এটা একটু রিফ্লেক্টরের কাজটা হচ্ছে এই টাইপের। সাপোজ এরকম একটা অপশন আছে, আপনি এটাকে দিক থেকে ঘুরাতে চাচ্ছেন, তাহলে কি করবেন? রিফ্লেক্ট টুলে যাবেন, গিয়ে জাস্ট এই পয়েন্টটাকে ধরে মাঝে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে জাস্ট ঘুরাবেন, তাহলে দেখেন ঘুরে গেছে। আর আপনি যদি সেম করতে চান, সেম টু সেম দুইটা রাখতে চান, তাহলে অল্টার দূরে করতে হবে, ঠিক আছে? অল্টার দূরে যখন করবেন তখন কিন্তু এভাবে ঘুরবে। এটা মেন পয়েন্ট পারছে। জাস্ট অল্টার দূরে ঘুরাচ্ছি, ঠিক আছে? জি ভাই ধন্যবাদ। ভাই আর একটা শেপ মনে করেন আমি হচ্ছে গিয়ে শেপ টুল দ্বারা একটা বৃত্ত নিলাম, এই বৃত্তটাকে ডিভাইডেড করলেন কিভাবে ভাই? এই যে আমি লাইন টুল দিলাম, লাইন টুল দিয়ে ভাগ করলাম, আলাদা করলাম, এরপর ডিভাইডেড দিয়ে ডিভাইড করে দিলাম। আচ্ছা ভাই ধন্যবাদ। আর কারো কোনো সমস্যা আছে টুলসগুলো নিয়ে? ভাই রোটেট টুলটা একটু দেখান তো দেখি। কি সমস্যা সেটা বলেন। মানে আমি কাজ কাজ করতে চাচ্ছিলাম কিন্তু মানে হচ্ছিল না, মানে হবে না কেন? জাস্ট এটার সাথে মিডল অ্যালাইনমেন্ট করে দিবেন। প্রয়োজন একটু ডাউন করে দিতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেভাবে বলেন। তারপর হচ্ছে এটাকে জাস্ট সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে রোটেট টুলে যাব, রোটেট টুলে গিয়ে পয়েন্টটাকে জাস্ট ধরে সার্কেল মাঝে নিয়ে আসবো, অলটা করে একটা কপি করব, তারপর হচ্ছে কন্ট্রোল টি।
বলটার ধরে কিভাবে কপি করবো মানে এটাই হচ্ছে না, কপি হচ্ছে এই জায়গাটা একটু কেন অলটার ধরে জাস্ট একটা টান দিবেন আর কি, টান দিলে তো কপি হয়ে যাচ্ছে। বলটার ধরে টান দেবো। হুম, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আর কারো কোনো সমস্যা? হ্যালো, আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে আপনাদের সমস্যা নাই। ঠিক আছে, তাহলে স্যাম্পল স্প্রে টুল থেকে দেখেন। স্যাম্পল স্প্রে টুল হচ্ছে সেই স্যাম্পলগুলোকে কী করবে, স্প্রে করতে পারে। স্যাম্পলকে আমরা কোথায় যাবো, মন্দিরে যাবো, মন্দির দিকে দেখেন এখানে স্যাম্পল খুঁজেন। খুঁজেন স্যাম্পলগুলো পাবেন, এই যে স্যাম্পল, এই যে এখান থেকে সাপোজ এই স্যাম্পলটা আমি নিচ্ছি, নেওয়ার পরে দেখেন এইভাবে জাস্ট ক্লিক করে ধরে রাখলাম, সে কী করতেছে, এগুলোকে স্প্রে করতেছে, স্প্রে আকারে করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে কি স্যাম্পল স্প্রে টুল পালস। বুঝতে পারছেন? এগুলো শুধুমাত্র কি করে, স্যাম্পলগুলোকে মুভ করবে না, কোনো কাজ নেই। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন যে স্যাম্পল শিপার টুল, তো এটার কাজটাকে একটু দেখি। এই যে দেখেন, আপনি এগুলোকে কী করতে, মুভ করার জন্য, দেখেন শিফট করার জন্য। বুঝতে পারছেন? এগুলো আসলে কোন কাজে লাগে জানি না, প্রসেসগুলো ঠিক। তারপর এটা দেখেন আরেকটা অপশন আছে, দেখেন এটা কিন্তু ভিতরের দিকে আসতেছে, আগে কিন্তু বাইরের দিকে নিচ্ছি, এটা এখন ভিতরের দিকে আসছে। যেখানে ক্লিক করে ধরে রাখলাম সবগুলো কিন্তু ওটার মধ্যে আসে ঢুকতেছে। ঠিক আছে, এই যে দেখেন। তারপরে হচ্ছে কি সাইজের টুল, এটা কি, এটা হচ্ছে বড় হচ্ছে, দেখেন এই যে বড় হচ্ছে, এই বড় হচ্ছে, এটাকে ধরি, এটা সাইজে বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্পিনার টুল, এটা কি, আচ্ছা এটা জাস্ট ঘুরবে, দেখেন রোটেট করতেছে। এই যে দেখেন আপনি কোন দিক থেকে কোন দিকে ঘুরাতে চাচ্ছেন, সে কিন্তু ওভাবে ঘুরতেছে। ঠিক আছে, আচ্ছা এটা কিসের কাজ? ভাই হ্যাঁ ভাই বলেন। ভাই, এই টুলটা ব্যবহার করার সময় সিলেক্ট করার পরে ভাই এখানে আমার লেখা আসছে প্লিজ সিলেক্ট এ স্যাম্পল ফ্রম স্যাম্পল প্যানেল ফার্স্ট। হ্যাঁ, এই তো আপনি কে এই কাজটা কে করছেন, প্রশ্নটা কে করছেন? জি ভাই, শফিউদ্দিন। ভাই আপনি কাজটা দেখেন না রে ভাই, আগে দেখার পরে আমি কিভাবে কাজটা করছি আপনি দেখছিলেন? কি করছিলাম বলেন তো, এখন বলেন প্রসেসটা বলেন। আমি কি এখানে সিলেক্ট করে কি এইভাবে শেপটা ড্র করছিলাম? আপনাদেরকে বলে এই কাজটা আমি এটা দেখতে, দেখতে পাইনি যে, আপনি কাজটা না দেখে আপনি এখানে গেলেন কেন, আমাকে সেটা একটু বলেন। সরি ভাই। আপনি তো কাজটা আমার দেখেন না, না দেখে আপনি নিজে চলে গেছেন প্র্যাকটিস করতে। আমি কি প্র্যাকটিস করতে আপনাকে বলছিলাম? না ভাই, আমি তো এখানে ক্লিক করে এরপর স্যাম্পলে গেছি, স্যাম্পলটা এখান থেকে নিয়ে আসছি, কোথা থেকে নিয়ে আসছি সেটা তো দেখেন না এখন। আপনারা সবসময় কাজ করার সময় কাজ না দেখে প্র্যাকটিস করতে যান, প্র্যাকটিস করতে আমি সময় দিই নাকি? এই দেখেন এইভাবে তো এখন করা যাচ্ছে, এই যে এখন তো সমস্যা হচ্ছে না। আপনি যদি সিলেক্ট না করে যদি কোনো স্যাম্পল না আসেন তখন তো সমস্যা হবে। তা আপনি জিনিসটাই তো দেখেন নাই, না দেখে আমি প্রশ্নটা আমাকে করতেছেন। এই যে এখানে আরো বেশ কিছু আছে, এগুলো আসলে ঠিক কোন কাজে লাগে আমি ভালো জানি না। ঠিক আছে, এই যে দেখেন এগুলো, এগুলো আপনারা দেখে নেবেন। যাই হোক, কারেন্টটা চলে গেছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? এখন পালাচ্ছে একদম। ওই যে কারেন্ট চলে গেছিল। আচ্ছা, তারপর দেখেন এরপর যে টুলসটা সেটা হচ্ছে আমাদের এই যে কলাম টুল। তো কলাম গ্রাফ টুল, এটা আমরা সব
মোটামুটি ইউজ করি, যেমন আমরা এক্সেলের ক্ষেত্রে অনেক বেশি ইউজ করছি, তো এখানেও কিন্তু করা যায়। ঠিক আছে, সাপোজ আমি একটা এই টাইপের, এখানে অনেকগুলো আছে, আপনি যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে নিতে পারেন। তো সাপোজ আমি প্রথমটা নিচ্ছি, জাস্ট একটা ক্লিক করলাম। এখন এটা সাইজটা কতটুকু হবে সেটা আমি দিচ্ছি। ঠিক আছে, কলামটার সাইজ তো যেমন 2, ঠিক আছে, এই টাইপের দিলাম। ওকে, এরপর এখানে একটা ডাটা আসছে যেমন এক্সেলের শিটের মতো। ঠিক আছে, জাস্ট আমি লিখলাম, সাপোজ এখানে আমি বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ, তারপর হচ্ছে ইন্ডিয়া, তারপর হচ্ছে পাকিস্তান, তারপর ওর মতো লিখতে পারেন ইংল্যান্ড। ঠিক আছে, কয়েকটা দেশের নাম লিখলাম। এরপর হচ্ছে যেমন ওদের একটা ক্রিকেট খেলার একটা গ্রাফ তৈরি করব। ও প্রথম ইনিংসের দিকে কোন দল কত করে রান করছে, যেমন বাংলাদেশ করছে ধরেন 150, ঠিক আছে, এরপর ইন্ডিয়া করছে হয়তো 167, ঠিক আছে, পাকিস্তান করছে ভাই। 200 রান। জি বলেন। ভাই 105। এই লেখাটা লেখার পরে কি ইন্টার ইন্টার ক্লিক করতেছেন? হ্যাঁ, এন্টার ক্লিক করতেছি। ঠিক আছে, লিখার পরে জাস্ট ওকে, এরপর ক্লোজ করে দিচ্ছি। তাহলে দেখেন ওদের গ্রাফগুলো কিন্তু সেভাবে হয়ে গেছে। যেমন দেখেন এই যে রানগুলো হচ্ছে কত, ঠিক আছে, তারপর হচ্ছে যেমন বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের গ্রাফ 150 করছে, ইন্ডিয়া করছে কত 150 থেকে বেশি, প্রায় 167 মতো দিয়েছিলাম। ঠিক আছে, 50 করার পর হয়েছে পাকিস্তানেরটা দেখেন, তারপর হচ্ছে ইংল্যান্ডেরটা দেখেন। তো এভাবে কি করা যায়, গ্রাফগুলো তৈরি করা যায়, বুঝতে পারছেন? ওকে, তারপর হচ্ছে যেমন আরো আছে, এই যে যেমন বার গ্রাফ। হ্যাঁ ভাইয়া। আমরা বসাতে পারবো না বুঝি নাই। ওই অ্যাক্সিসের যে ভ্যালুগুলো আমরা কি কাস্টমাইজ করতে পারবো না? ওই যে ওখানে 50 থেকে অনেক বেশি গেছে দেখছি, মানে আমরা সামথিং মানে নিজস্বভাবে না না, এগুলো চেঞ্জ করা যায় না, আর হয়তো বা চাইলেও যেতে পারে, আমি শিওর বলতে পারছি না, কারণ এগুলো আমি আসলে খুব বেশি ইউজ করা হয় না। আপনার একটু ইউটিউব ঘাটাঘাটি করতে পারেন, ঠিক আছে, টুলসগুলো নিয়ে। আমি জাস্ট বেসিকটা বলে দিচ্ছি, আমি খুব বেশি ইউজ হয় না আমার এগুলো। ঠিক আছে, আপনাদের যাদের প্রয়োজন হবে একটু কাটাকাটি করবেন, কারণ আপনি এই যে ইলাস্ট্রেটর অনেকগুলো টুলসই আছে, আসলে সব কিছু লাগে। এই যে গ্রাফ, এটাকে আপনি এইভাবে করতে হবে এমন তো কোনো কথা না, আপনি এটা চাইলে ম্যানুয়ালি করতে পারি আমি। ঠিক আছে, যাই হোক, এই যে প্রত্যেকটা টুলস তো আমি দেখাচ্ছি, কিন্তু দেখবেন কাজ করতে গেলে কয়টা টুলসই ব্যবহার করবেন। ঠিক আছে, এই যে এই টাইপের একটা করতেছি, সাপোজ এখানে একটা লিখি কিছু, ঠিক আছে, 3টা লিখলাম, লেখার পরে এখানে একটা ধরুন ভ্যালু দিচ্ছি, অ্যাড করতেছি, এটা হচ্ছে 50, তারপর হচ্ছে 20, 30, এবার ভ্যালু অ্যাড করলাম, দেন ওকে। দেখেন এগুলো হচ্ছে পাশাপাশি থাকবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। যাই হোক, তো এটা ছিল আমাদের কি গ্রাফ টুলের কাজ। এটা ছাড়া আরো এরকম বেশ কয়েকটা আছে, সবগুলো একই স্টাইলে কাজ করে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের আর্টবোর্ড টুল নিয়ে কথা বলছিলাম। আর্টবোর্ড টুল নিয়ে কিন্তু আমি এর আগে কথা বলে ফেলছি, তো এখন কি আর বলার দরকার আছে? লাগবে আর্টবোর্ড টুলটা নিয়ে কথা বলা? না ভাই। আচ্ছা, তারপর হচ্ছে স্লাইস টুল। তো স্লাইস টুল নিয়ে যদি আমি একটু বলতে যাই, সেক্ষেত্রে একটা দরকার আছে স্লাইস টুলটা, সেটার কাজটা কি আমি একটু দেখাই। আচ্ছা, একটা ইমেজ নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে একটা ইমেজ ছিল, তো আমি এখন চাচ্ছি যে এখানে এই ইমেজটাকে কি করতে হবে। এটা আপনি শুধুমাত্র আর্টবোর্ডে থাকতে হবে, এমনিতে নর্মালি আপনি যদি ইমেজটাকে করতে যান আপনাকে কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে, কারণ এখানে আর্টবোর্ডে নিয়ে এসে তারপর এক্সপোর্ট করতে হয়। এখন আপনি যে কোনো বাইরের জায়গা থেকে কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে, ইমেজ আকারে করতে পারবেন। যেমন সাপোজ আমার এই অংশটুকু লাগবে ইমেজ আকারে, আমি এটাকে জাস্ট ধরলাম, ধরে এখান থেকে ফাইল থেকে হচ্ছে কি সেভ সিলেক্টেড স্লাইস ক্লিক করলাম। তাহলে তাকে আমি কোথায় সেভ করবো সেই লোকেশন চাচ্ছে। ঠিক আছে, তো আমি দিয়ে দিচ্ছি ডেস্কটপ, এরপর হচ্ছে সেভ। এটা জেপিজি আকারে কিন্তু সেভ হয়ে যাবে। দেখেন এই অংশটুকু এখানে সেভ হয়ে গেছে, এই যে একটা ফোল্ডার আকার হচ্ছে, ওই ডেস্কটপে দিনই। ভাই ডান পাশে। না না, এটা না, ডেস্কটপে লাগবে সম্ভবত, দেখি দাঁড়া। ফাইল থেকে হচ্ছে সেভ সিলেক্টেড স্লাইস, তারপর হচ্ছে সেভ। এই দেখেন
ও আর্টবোর্ডে থাকতে হবে, ঠিক আছে। আপনার আর্টবোর্ড থেকে জাস্ট কেটে এটা ওই যে রেক্ট্যাঙ্গুলার মার্কারি টুল দ্বারা আমরা যেভাবে কেটে একটা অংশকে কী করতে পারতাম, ইমেজ করতাম, সেমই কাজটাও করতেছে স্লাইস টুল দিয়ে, ঠিক আছে। স্লাইস টুল দিয়ে আমরা জাস্ট কেটে ওইটাকে ইমেজ আকারে করতে পারতেছি। তো সাপোজ এভাবে আমরা কিন্তু অনেকগুলো কাটতে পারি, ঠিক আছে। একটা ইমেজকে অনেকভাবে কাটাকাটি করতে পারি। দেখেন এখানে এগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে গেলে আপনার সাইজ সিলেকশন টুল দ্বারা কী করতে হবে, যেমন দেখেন এটা ধরে আপনি এবার চাইলে এটাকে রাখতে পারেন, ডিলিট করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে। বাট সিলেকশনের জন্য এই কাজটা করতে হবে, বুঝতে পারছেন। এটার নাম হচ্ছে স্লাইস সিলেক্টর টুল। আচ্ছা ভাই ইলাস্ট্রেটরে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিভাবে কি করব? ইলাস্ট্রেটরে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না, তার জন্য আপনাকে ফটোশপে করতে হবে, আচ্ছা ভাই ধন্যবাদ। ঠিক আছে। তো এটা ছিল মূলত আমাদের এই টুলসগুলোর ব্যবহার। মোটামুটি আমাদের টুলস শেষ। এরপর হচ্ছে কালার প্লেট নিয়ে একটু যদি কথা বলি, সেখানে হচ্ছে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার ছিল ফটোশপে, আর ইলাস্ট্রেটর হচ্ছে কি ফিল এবং স্ট্রোক কালার। তো ফিল এবং স্ট্রোক সম্পর্কে আমরা মোটামুটি জানি, যে এটা হচ্ছে ফিল কালার, তারপর হচ্ছে এটা হচ্ছে কি স্ট্রোক কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার, ঠিক আছে। তো আমি চাইলে কালারগুলোকে দেখেন, ফিল কালারকে স্ট্রোকে দিতে চাচ্ছি, স্ট্রোককে ফিল কালার দিতে চাচ্ছি, জাস্ট এখানে একটা ক্লিক করবো, তাহলে এগুলো কী হবে, চেঞ্জ হয়ে যাবে। ফিলটা স্ট্রোকে চলে যাবে, স্ট্রোকটা ফিলে চলে যাবে, ঠিক আছে। এভাবে কাজ করতে পারে। আচ্ছা, তারপরে দেখেন এগুলো হচ্ছে কি রিসেন্ট যে কালারটা ইউজ করা হচ্ছে সেগুলোর একটা কালার এখানে থাকে, রিসেন্ট কালারটা শুধুমাত্র। তারপর হচ্ছে নিচে 3টে অপশন আছে দেখেন এখানে। তো এটা হচ্ছে নর্মাল টাইপ। সাপোজ আমি একটা সার্কেল ড্র করি, দেখেন একটা সার্কেল ড্র করলাম, একটা সার্কেল ড্র করলাম, তাহলে দেখেন এই দুইটা কিন্তু নর্মাল, আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে কাজ করি সেভাবে। তো এখানে আরেকটু ডিফারেন্ট টাইপের কিছু জিনিস আছে, যেমন একটা করলাম। আচ্ছা, নর্মাল ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এটার একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন আমি যখন এটাকে আগে আগে ড্র করলাম, এটা পরে ড্র করছি এটা, ঠিক না। দেখেন পরে যেটা ড্র করছে সেটা সবসময় থাকে উপরে। তো এখানে আপনি যদি চাচ্ছেন যে পিছনে ড্র করতে, এটার পিছনে থাকবে, সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে একটা ক্লিক করবেন, দেখেন ড্র বিহাইন্ড। আপনি যদি এখন ড্র করেন, দেখেন একটা যদি ড্র করেন, সেটা থাকবে কোথায়, পিছনে। দেখেন সে কিন্তু পিছনে থাকতেছে, সে এখন সামনে আসতেছে না। ওকে, আচ্ছা। তারপর আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে দেখেন এটা ইনসাইড, দেখেন এটা হচ্ছে ড্র ইনসাইড, অর্থাৎ ভিতরে, এটার ভিতরেই হবে শুধুমাত্র। তো সাপোজ আমি একটা সার্কেল ড্র করি, দেখেন দেখেন আমি একটা সার্কেল ড্র করলাম, কালার চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এটা দেখেন এটা কিন্তু পুরোটা একটা সার্কেল ছিল, শুধুমাত্র সবগুলো কিন্তু দেখা যাচ্ছে, শুধুমাত্র ভিতরটা দেখা যাচ্ছে, এটা ক্লিপিং মার্কসের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ড্র ইনসাইড। এইভাবে কিন্তু আমরা আমাদের ডিজাইনগুলো করতে পারি, বুঝতে পারছেন কথা কি ক্লিয়ার হয়েছেন আপনারা? জি ভাই। এই ছিল আমাদের আজকে পর্যন্ত টুলসের ব্যবহারগুলো। তো এই টুলসগুলো নিয়ে তার কারো যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে বলতে পারেন, অথবা আমরা আজকে এখানে টুলসগুলোর ব্যবহার শেষ করব। টুলসগুলো দেখানো আজকে শেষ করবো, এরপরে হচ্ছে আমরা কাজ শুরু করবো টুলসগুলো দিয়ে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আছে কারো কোনো প্রশ্ন? আচ্ছা, ধরে নিলাম আপনাদের কারো কোনো প্রশ্ন নাই। আপাতত নাই আর কি। তাহলে এখন আমরা বিজনেস সেট শুরু করবেন এখানে। আমি একটা বিজনেস সেট করে দেখাই দিচ্ছি কীভাবে কাজ করতে হবে, আপনারা কাজগুলো শুরু করবেন। আমি একটা বিজনেস কার্ড নিয়ে আসি এখান থেকে, graphic-river.net। Second business card, okay, all এটাকে ধরেন করবো। সেভ, এটা সেভ করা আছে। এরপর হচ্ছে আমি জাস্ট ফটোশপে যাচ্ছি।
এরপর হচ্ছে জাস্ট এখানে আমি একটা ক্রিয়েট নিউ দেব, দেওয়ার পরে আমি বিজনেস কার্ডের যে অ্যাকচুয়াল চার্জ 3.5 আর 2, ঠিক আছে, এভাবে একটা আউটপুট নেব। তারপর হচ্ছে আমি যেটাকে ডাউনলোড করলাম, একটু আগে সেভ করলাম ইমেজ আকারে, সেটাকে ওপেন করব, কন্ট্রোল ও ওপেন, ঠিক আছে। এরপর হচ্ছে জাস্ট কি করবো, রুলার টুল দ্বারা সোজা করে দেবো, সব কিছু আগের মতো কাজ। পেন টুলে যাচ্ছি, পেন টুল গিয়ে জাস্ট কেটে নিচ্ছি। এগুলো কিন্তু আমি ফটোশপে করতেছি। কন্ট্রোল শিফট এন্টার, তারপর হচ্ছে মুভ টুলে গিয়ে জাস্ট এটাকে ধরে এখানে নিয়ে আসবেন। স্মার্ট অবজেক্ট, তারপর হচ্ছে কন্ট্রোল এ দিয়ে এটাকে চাইলে কি করতে পারেন, অ্যালাইনমেন্ট করতে পারেন, কন্ট্রোল ডি, তারপরে হচ্ছে কন্ট্রোল টি, ডিস্টক, ঠিক আছে। এখন ডিস্ট্রাক্ট করে এখন এগুলোকে কি করতে পারেন, কর্নারগুলো ধরে ধরে ঠিক করতে পারেন, বসাবেন। দেন ওকে, ঠিক আছে। এরপর এটাকে সেভ করবেন আগের মতো, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, তারপর হচ্ছে এক্সপোর্ট, এটা জেপিজি অথবা পিএনজি যে ফরম্যাটে করার সমস্যা নেই, সেভ। এরপর হচ্ছে এটাকে জাস্ট ইলাস্ট্রেটর এখানে নিয়ে আসবেন, ইলাস্ট্রেটর ওপেন করবেন, ঠিক আছে। প্লেস, তারপর হচ্ছে এটাকে কি করবেন, আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করবেন। জাস্ট ধরলাম, ধরার পরে হচ্ছে আমি অ্যালাইনে যাচ্ছি, এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ডের সাথে এটাকে অ্যালাইনমেন্ট করতেছি পারফেক্টলি। তারপর জাস্ট আবার ধরলাম, শিফট অলটা ধরে কি করতেছি, এটাকে ছোট করতেছি, ছোট করে জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। এখন আমার কাজ শেষ হচ্ছে। এখানে যে জিনিসটা তো ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের সেভ জোন, না? সেভ জোনটা আগে নিয়ে নিই। দেখেন এটা হচ্ছে 3.5 ইঞ্চি, বা এখানে ইঞ্চি না লিখলেও সমস্যা নেই, ঠিক আছে, 2 লিখলেও হবে, তো বুঝবে। এটাকে আবার আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করতেছি, ওকে। যেমন বললাম অবজেক্টটিকে হচ্ছে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, ফ্রি ভিউ অন রাখবো। এখান থেকে হচ্ছে -0.125, ওকে। তারপর হচ্ছে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, তারপর হচ্ছে মেক গাইড, ওকে, হয়ে গেছে। তারপর এটাকে ছেড়ে আমরা লক করে রাখতে পারি, লক আছে হবে। তো এই শেপটাকে এখন কি করতে পারি, যদি চান তো ডিলিট করে দিতে পারেন, অথবা যদি এটাকে চারপাশে দিতে হবে আবার দিয়ে দিচ্ছি। আবার জাস্ট অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে দেখেন পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, ঠিক আছে। এখানে হচ্ছে যেটা মাইনাস ছিল সেটাকে এখন প্লাস করে দিবেন, ঠিক আছে। সে 4-5 জুড়ে নিয়ে নিচ্ছে, দেন ওকে দিয়ে দিচ্ছে। তাহলে দেখেন সে 4-5 জুড়ে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আর আপনাকে কষ্ট করে আবার একটা শেপ নিতে হচ্ছে না, ওকে। তারপর এটাকে জাস্ট কি করতে পারে, হাইড করে রাখতে পারি কন্ট্রোল 3 দিয়ে। তো এটা তো লক থাকতেছেই, আচ্ছা এখানে আরেকটা শেপ থাকতেছে, সেটা ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে এই শেপটাকে কি করতে হবে, এখন বসাবো। এবার হচ্ছে আমাদের ডিজাইন করতে হবে, পারফেক্ট একটা ডিজাইন করে যেতে হবে।
প্রথমে আমরা যেহেতু শেপ নিয়ে নিয়েছি, সাদা একটা শেপ নিয়ে নিয়েছি, আর ওটা আমাদের লাগতেছে না। এবার হচ্ছে আমাদের এই ব্ল্যাক শেপটা, ব্ল্যাক শেপটা নিয়ে নিই। তো এটা হচ্ছে ব্ল্যাক টাইপের। আমরা চাইলে কিন্তু এখান থেকে কালারগুলো নিতে পারি, ঠিক আছে? এই যেভাবে করে জাস্ট আইডেন্টিফায়ার টুল দিয়েও নিতে পারি। তো এটা যেহেতু প্যাটার্ন টাইপের আছে, এই জন্য একটু ব্ল্যাক করে নিচ্ছি বেশি করে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদেরকে প্যাটার্নটা তৈরি করতে হবে। তো এটা একটা লাইন প্যাটার্ন, আমি জাস্ট প্যাটার্নটা তৈরি করে দেখেন কীভাবে করবো। এটাকে একটা জাস্ট কপি করলাম, কপি করে অল্টার দিয়ে জাস্ট দেখেন এভাবে একটা ধরলাম, একটা লাইন দিলাম, ঠিক আছে? ওকে, এটা একটা লাইন দিলাম। এখানে এটা আমার লাগতেছে না আপাতত, এটা পাশে থাকবে। এটা একটু অপাসিটি কমা দিয়ে স্টপ পেজটা দেওয়ার পরে এটাকে জাস্ট আবার কী করবো, আরেকটা কপি করবো, ঠিক আছে? তারপরে হচ্ছে একটা রুলার টুল নেবেন, কন্ট্রোল আর দিয়ে জাস্ট প্যাটার্নটা আমরা তৈরি করবো, বুঝতে পারছেন? ব্লেন্ড টুল দিয়ে আমরা যেভাবে তৈরি করতাম সেভাবে আমরা তৈরি করবো। দেওয়ার পরে এখন এটাকে সুন্দর করে এটা সমান সমান বসাবো। একটু বড় করে নিই যেন সমস্যা না থাকে। ওকে, এটা আর আমার লাগতেছে না, ডিলিট করে দিলাম। দুইটাকে একসাথে ধরলাম, ধরে ব্লেন্ড টুলে যাচ্ছি, গিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ঠিক আছে? ব্লেন্ড টুলে আমরা যেভাবে কাজগুলো করতাম। এরপর হচ্ছে এখানে ডাবল ক্লিক করব, করে এখান থেকে স্টেপ দিয়ে দিই, আমাদের কতগুলো লাগবে, ঠিক আছে? আমি সাপোজ ধরেন 100টা দিচ্ছি, 120টা দিয়ে দিই। আমাদের কিন্তু প্যাটার্ন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে এই শেপটাকে জাস্ট নিয়ে আসবো, এটার সাথে বসাবো, এটা উপরে বসাবেন শেপটা, ঠিক আছে? বসে এটার সাথে ক্লিপিং মাস্ক দেবেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। শেপটা সম্ভবত নিচে চলে গেছিল, যাই হোক, ক্রিয়েট ক্লিপিং। আচ্ছা, তারপর হচ্ছে জাস্ট এটাকে এখানে বসাচ্ছি। এখানে বোঝা যাচ্ছে না, না? সেটা কালারটা একটু লাইট করি। ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে? তারপর এটাকে আপনি চাইলে কি করতে পারেন, একটু অপোজিটে কমাই দিতে পারেন, বা আপনার যদি মনে হয় যে না এগুলা আরো, সরি এখানে শেপটা কিন্তু উপরে ছিল, শেপটাকে জাস্ট ডাউন করে দিচ্ছি। হ্যাঁ, এবার ঠিক আছে। আপনি যদি মন চাই যে এটা একটু বেশি হয়ে গেছে, এটা একটু অপোজিটে কমাই দিতে হবে শেপগুলা, প্যাটার্নটা আর কি, ঠিক আছে? আপনি কমাই দিতে পারেন। এখন কিন্তু মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে? এই দুইটাকে আপনি চাইলে এখন একটা গ্রুপ করে রাখতে পারেন, গ্রুপ করে কন্ট্রোল 3 দিয়ে দিলাম, তাহলে সেটা কি হচ্ছে, হাইড হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের এখানে ডিজাইনটা করতে হবে। তো এটা হচ্ছে আমাদের রাউন্ডেড টাইপের লাগবে একটা, ঠিক রাউন্ডেড না, কর্নার। এরপর আপনার যদি মনে হয় যে না এগুলাকে কি করতে হবে, একটু এই দুই পাশটা সামান্য একটু কর্নার করতে হবে, দেন আপনি পয়েন্টটা এবং এই পয়েন্টটা দুইটাকে ধরতে পারেন, জাস্ট সামান্য একটু টান দিতে পারেন, তাহলে এই দুই পাশটাকে হচ্ছে কর্নার হচ্ছে। তো এটার অপাসিটি কিন্তু কমবে, অনেক কমবে। তো এটা হচ্ছে একদম লাইট একটা কালার, দেখেন খুবই লাইট একটা কালার, ঠিক আছে? এটা কালারটা দেখতে হবে আর একটু লাইট হয়ে যাবে, ঠিক আছে? এটাকে এবার জাস্ট আমি কি করলাম, কন্ট্রোল 3 দিয়ে এটাকেও হাইড করে দিলাম। তো এগুলো জাস্ট প্রথমে করে নেবেন, পরবর্তীতে আমরা এগুলোকে কি করবো, ঠিক করতে পারবো। যেহেতু প্রথমে আমরা কপি করতেছি, এই জন্য একটু কি করবেন, এই কাজগুলো করে নেবেন। দেখেন এরপর হচ্ছে এখানে শেপটা নিয়ে নেবেন, একটা শেপ, ওকে? নেওয়ার পর এটা কালার হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম। তো এটাকে চাইলে আপনি কি করতে পারেন, কন্ট্রোল C কন্ট্রোল F, একটা কপি করলাম, করে এটাকে জাস্ট ছোট করে দিচ্ছি। দেখেন শেপটাকে চাইলে এখান থেকে আমি খুবই ছোট করে দিতে পারতেছি, ওকে? আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে দুইটাকে একসাথে ধরবো। সরি, এখানে আমার স্মার্ট লকটাকে গাইডটাকে লক করে রাখতে হবে।
শেপটা এটাকেও ছাড়ে লক করে রাখবেন, তাহলে আর সমস্যা নেই। এই দুইটাকে একসাথে ধরলাম, ধরে এই দুইটাকে একসাথে ধরতেছি, ধরার পর আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবো। দেখেন এগুলোকে ধরবো, ধরে জাস্ট এগুলোকে একটু কর্নার করবো, তাহলে একসাথে নিচেরটা এবং উপরটা দুইটা কর্নার হবে, ঠিক আছে? পাশেরটা ঠিক থাকবে। ওকে, এখন কালারটা যদি চেঞ্জ করতে হয়, এই কালারটা জাস্ট দেখেন পারফেক্টলি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? দুইটাকে একসাথে ধরে একটা গ্রুপ করলাম, করার পরে জাস্ট একটা অল্টার ধরে টান দিয়ে একটা দেখেন আরেকটা করলাম, তারপর হচ্ছে কন্ট্রোল দিয়ে দিলাম, তাহলে তাদের ডিস্টেন্সটা যতটুকু ছিল পরেরটা সেম ডিস্টেন্স হবে। আপনাকে আর কষ্ট করে ডিস্টেন্সগুলো বের করতে হবে না, ঠিক আছে? অ্যালাইনমেন্টগুলো করতে হবে। ওকে, এরপর হচ্ছে আপনি চাইলে এগুলোকে কী করতে পারেন, আবার হাইড করে দিতে পারেন কন্ট্রোল 3 দিয়ে, কারণ এগুলো আমার আর লাগতেছে না। আমার কাজ হচ্ছে শুধুমাত্র লেখাগুলো লিখে যাওয়া, পরবর্তীতে আমরা সেগুলো ঠিক করব। এগুলো হচ্ছে শুধুমাত্র কপির জন্য একটু কষ্ট বেশি করতে হচ্ছে এখানে। আর হচ্ছে আপনি যেহেতু নিজেই তৈরি করবেন, তৈরি করতে গেলে তো তখন আর আপনাকে হাইড করতে লাগতেছে না, আপনি ডিজাইন করার পর আপনি নিজের মতো করে লিখবেন, ঠিক আছে? ঠিক আছে, যেহেতু আমরা কপি করতেছি সেম টু সেম আমরা খোঁজার জন্য এই কাজটা করতেছি। ওকে, আপনি যখন ডিজাইন করবেন তখন মনেও থাকবে না যে এগুলোকে হাইড করতে হবে। তো আমরা এটা লিখে দিই ব্যারাজো, এটা হচ্ছে ল্যাটো ফন্ট্রা, এই যে ল্যাটোর এটা হবে কি বোল্ট। ঠিক আছে, আমি জাস্ট বসাই দিচ্ছি, দেওয়ার পর দেখেন এটা এখন কিন্তু পারফেক্ট হয়নি, এটাকে ঠিক করতে হবে। তো আমি ক্যারেক্টারে যাচ্ছি, এটাকে সিলেক্ট থাকবে, ক্যারেক্টারে যাচ্ছি, গিয়ে এখান থেকে আমি জাস্ট বাড়াবো, দেখেন এভাবে বাড়াবাড়ে ঠিক করব, 40 হবে মনে হয়, না এত বেশি হবে না, এটাই পেরি 38-40 এগুলো হলে পারফেক্ট হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে গ্রাফিক আর্ট, ওকে দিয়ে দিলাম। তো এটা হবে রেগুলার, সবকিছু আগের মতো কাজগুলো, ঠিক আছে? এটা আর্টের মতো হবে, এটা কিন্তু মিলে নাই, তো এটা কিন্তু আবার কি হবে, যে ক্যারেক্টারে গিয়ে আমরা কি করতে হবে, এটাকে কমাতে হবে, ট্রেকিং কমাতে হবে এটা। ঠিক আছে, ও 0 বা এরকম 5-6 মধ্যে থাকলে মোটামুটি ঠিক থাকে, বা 10-এর মধ্যে, যাই হোক। এবার কালার যদি আপনার একটু ডাউন করতে হয় তো আপনি কালারগুলো ঠিক করে দেবেন এখান থেকে। যাই হোক, এই যে একটা কালার, আবার কখনো কি করবেন না, এখান থেকে কালার নেবেন না, এখান থেকে কালার নিতে গেলে কিন্তু এটা সেম যে সাইজ আছে এই সাইজ হয়ে যাবে, দেখেন, ঠিক আছে? এভাবে করবেন না, বিশেষ করে ফ্রন্টের ক্ষেত্রে। এটাকে চাইলে আপনি একটা গ্রুপ করে দিতে পারেন কন্ট্রোল দিয়ে, লোগো থাকলে। এটা হচ্ছে একটা লোগো, তো আমরা যদি এই লোগোটা তৈরি করতে যাই, কেউ যদি তৈরি করেন সেক্ষেত্রে তৈরি করতে পারবেন। এই ইলাস্ট্রেটর অনেক সহজ একটা জিনিস, বুঝতে পারছেন? অনেক কিছু করা যায় এখানে। এই যে এটাকে ধরলাম, ধরে দুইটা পয়েন্টকে এদিকে টান দিলাম, আর হচ্ছে আপনি জুম করে যদি যেহেতু কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি অনেক কাজই করতে পারবেন। দেখেন এটাকে জাস্ট ধরলাম, ধরার পরে এই যে ট্রান্সফর্ম থেকে হচ্ছে রিফ্লেক্টে যাচ্ছি, দেখেন প্রিভিউ অন করতেছি, এরপর এটাকে পার্টিকেলি আমি করব, জাস্ট একটা কপি করব, দেখেন ঠিক আছে? তারপর হচ্ছে যেমন এখানে একটা শেপ দিতে হবে, সেই শেপটা খুবই ইজিলি আপনি কাজটা কিন্তু করতে পারতেছেন, যেটা আপনি ফটোশপে করতে গেলে আপনার অনেক সময় লাগবে। ঠিক আছে, এইভাবে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এটা হচ্ছে একটু ডাউন করতে হবে। আমি এতটা সেম টু সেম করে নেই, মোটামুটি সবগুলোকে একসাথে করে এখন একটা কি করে দেবো, ইউনিট করে দিচ্ছি, এই যে সবগুলো একসাথে হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপর জাস্ট কালারটা পিক করে দিচ্ছি এখান থেকে, সেম কালারটা আসে নাই, ঠিক আছে? এগুলো অনেক কিছু খেয়াল করতে হয় লোগো তৈরি করার সময়, আমি জাস্ট তাড়াতাড়ি করে একটা করে ফেললাম। ওকে, তারপর হচ্ছে যেমন দেখেন এখানে একটা শেপ, এই শেপটাকে প্রতি জুম দিতে পারেন, এটা হবে রাউন্ডেড টাইপের শেপ,
ওকে, যদি দুই পাশটা এতটা রাউন্ড না, এগুলা একটু কি হবে, অ্যাঙ্গেল টাইপ হবে, জাস্ট এই টাইপের হবে এরকম। জাস্ট এটাকে বসালাম। ওকে, তারপর হচ্ছে আমাদের এই লেখাটা দেখেন, বেরাজো গ্রাফিক্স ডিজাইনার। এটা যখন আমরা করব দেখেন, এটাকে জাস্ট এই লেখাটা তো এখানে জাস্ট কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে, অল্টার ধরে টান দিলাম। এরপরে হচ্ছে কে জয়েন করতে পারছে মনে হয়, ডেভিড। তারপর হচ্ছে দেখেন, এগুলোর কালারটা আমরা প্রথমে চেঞ্জ করে নিই। আপনি যদি বলেন যে চেঞ্জ করবেন, চেঞ্জ করেন, বা পরবর্তীতে কাজ শেষ করে আমরা চেঞ্জ করব, এটা আমাদের ইচ্ছে। ওকে, তারপর দেখেন এগুলাকে আমি জাস্ট এখন কিভাবে করব, আনগ্রুপ করে নেব প্রথমে, ঠিক আছে, আনগ্রুপ আছে সম্ভবত, আনগ্রুপ করে ফেলছি। তো এরপর হচ্ছে এগুলোর সাইজটা একটু ছোট হবে, ওকে, 10-এর মতো। তো আপনার জন্য কিন্তু জিনিসগুলো অনেক সহজ ইলাস্ট্রেটরে। তারপর হচ্ছে এখানে গ্রাফিক্সের সাইজটা হবে কত, আর কমবে, দেখেন 7 দিয়ে দেখি। ওকে, 7 দিলে ঠিক আছে মোটামুটি। এরপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার হবে, 8 হবে না, এটা বাদ, গ্রাফিক্স ডিজাইনার। এরপর যদি না মিলে কোথাও, সেগুলো আমরা ঠিক করব, সমস্যা নেই, ঠিক আছে। গ্রাফিক্স ডিজাইনার এটা পারফেক্টলি বসানোর পরে এটা কি হবে, একটু বাড়বে, বা আমরা এখান থেকে এগুলো ট্রেকিংটা বাড়ায় দিতে পারি, বাড়ায় ঠিক করতে পারি, সমস্যা নেই। এই যে দেখ 15 দিলে সে ঠিক হয়ে যাচ্ছে। তো বেরাজোটা কিন্তু মোটামুটি 40-এ ঠিক আছে, ওকে, বা একটু কমাইলেও কমাইতে পারেন পারফেক্ট করার জন্য, এটা আপনার ইচ্ছা। 38-30 দিলে মোটামুটি ঠিক আছে, ওকে। এখন আপনি এখান দিয়ে এলিকে একটা অপশন আছে, তো আপনি যদি চান যে এটা আলাদা লিখবো বা একসাথে লিখবো, সেটা লিখতে পারেন। আর আলাদা লিখলেও লিখতে পারেন, কারণ এখানে যেহেতু লেয়ারগুলোকে নিয়ে এতটা গুরুত্বপূর্ণ না, তো সমস্যা নেই। আর হচ্ছে ক্লায়েন্টকে যখন কাজ দিব, তখন এগুলো আমরা কি করবো, আউটলাইন করে দিব, এগুলো এমনিতে আলাদা আলাদা করে শেপ হয়ে যাবে, ঠিক আছে না। তো আপনি চাইলে কিন্তু এই কাজটা করতে পারেন, যে আলাদা আলাদা লিখতে পারেন, এটা নিয়ে সমস্যা নেই। এলিকা, ওকে। তারপরে এটা হচ্ছে আমাদের 8-এর মতো, একটু বেশি হবে। দেখেন পারফেক্ট। এরপর আপনি জাস্ট এগুলো তিনটাকে একসাথে ধরতে পারেন, ধরে এখানে আরেকটা গ্রুপ করতে, এটাকে সব ধরে, না এটাকে ধরার দরকার নেই, জাস্ট এই তিনটাকে ধরতে পারেন, লেখাগুলোকে এটা গ্রুপ করতে পারেন। করার পর এগুলোর কালার চেঞ্জ করে দিতে পারেন, এগুলো হচ্ছে হোয়াইট কালার, ওকে। তারপর এটা সব ধরতে পারেন, চাইলে ধরে এগুলোকে একটা গ্রুপ করে রাখতে পারেন, তাহলে এটা একটা গ্রুপ থাকলো। তারপর হচ্ছে এগুলো একটা গ্রুপ থাকলো, তাহলে আপনার ডিজাইনগুলো আপনি নিজে মেনটেন করতে সুবিধা হবে। তারপর হচ্ছে এখানে আসি আমি, এখানে একটা কি লাগবে, কিউআর কোড লাগবে। আমি কিউআর কোড দিবার আগে প্রথমে একটা শেপ লাগবে আমার, দেখেন। তো আমি একটা শেপ ড্র করি প্রথমে, দেখেন একটা শেপ ড্র করলাম, করার পরে এটা চারপাশে কি দিতে হবে, একটা আউটলাইন দিতে হবে, ওকে। তো আমি একটা আউটলাইন দিব, সাপোজ এটাকে এই কালারটা দিতে চাচ্ছি, দেওয়ার পরে জাস্ট মুভ করে দিচ্ছি। তো এখানে হচ্ছে হোয়াইট কালার, ওকে। দেখেন আমি কিন্তু সুন্দর করে একটা নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমাকে কি করতে হবে, একটা কিউআর কোড লাগবে। তো জিনিসগুলো এইভাবে বসাবেন, তাহলে পারফেক্টলি বসাতে পারবেন। ডাউনলোড থেকে হচ্ছে বারকোড বা কিউআর কোড, দেন প্লেস। এটা আমার কাছে ছিল, বুঝতে পারছেন, তো এই জন্য আপনাদের যাদের কাছে নাই, আর থাকার কথা, যেহেতু এর আগে আপনারা কাজগুলো করছেন, থাকার কথা। তারপর যদি না থাকে ডাউনলোড করে নেবেন ইন্টারনেট থেকে, ওকে। দেখেন এটাকে এটার সাথে কি করবে, এখানে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, ওকে, পারফেক্টলি অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এটা দেখেন সুন্দর করে এখানে বসতেছে। যদি আপনার মনে হয় যে একটু বড় ছোট করতে হবে, সেটা করে দিতে পারবেন, সমস্যা নেই। এরপর দুইটাকে একসাথে আপনি চাইলে কি করতে পারেন, একটা গ্রুপ করে রাখতে পারেন। আপনি গ্রুপ করে রাখলে সুবিধাগুলো হচ্ছে যে আপনি চাইলে কি করতে পারেন, আপনার যেটা দরকার হচ্ছে সেটার মধ্যে গিয়ে কাজটা করতে পারবেন। এটা আর একটু আনগ্রুপ করে এটা স্ট্রোকটা একটু কমাই দিই, তাহলে ভালো লাগবে। ওকে, আবার গ্রুপ করলাম। দেখেন এটা এখন কিন্তু ঠিক হয় নাই, তো এটাকে আমরা জাস্ট
একটা কর্নার বসাচ্ছি, বসায় এখন আমি দেখেন আগে বলছিলাম শিফট টলটা ধরে করতে, শিফট টলটা ধরে যদি আপনি টানেন সব দিকে বড় হবে, ঠিক আছে? এভাবে করতে পারেন। আপনি যদি এখন একদিকে আমি এটা বসলো, এটা পারফেক্ট হয় বা এগুলো ঠিক করতে চাই, তাহলে শুধুমাত্র শিফট ধরে টান দিলেও কিন্তু হবে, তাহলে কিন্তু রেশিও ঠিক থাকবে, ঠিক আছে? ওকে, দেখেন তাহলে আমার কিন্তু এখানে কিউআর কোডও হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের এই টেক্সটগুলো, আমি টেক্সটগুলো আসলে প্রথমে লিখে ফেলি, তারপর হচ্ছে আইকনগুলো নিয়ে আসবো। 17 বেলাজো, এটার কালার সাইজটা হবে কত 7 বা 8 এই টাইপের কিছু, বা 6 এর মতো, ঠিক আছে? 6 থেকে 8 এর মধ্যে বেশিরভাগ থাকে। আমরা দেখি 8 দিলে বেশি বড় হয়ে যাচ্ছে, 7 দিয়ে দেখি ঠিক আছে কিনা। 7 দিলে কিন্তু মিলে যাবে, ঠিক আছে? তো আমরা জাস্ট এখান থেকে কি করব, এই যে ট্র্যাকিং যেটা ছিল সেটাকে 0 করে দিচ্ছি, তাহলে 7 দিলে মিলে যাচ্ছে। এখন দেখেন এই জিনিসটা হচ্ছে এখানে লিডিংটা একটু বেশি, ঠিক আছে? জাস্ট এই অংশটুকুকে ধরবো, ধরে আমি আবার ক্যারেক্টারে যাচ্ছি, ক্যারেক্টারে গিয়ে এখান থেকে আমি লিডিং ঠিক করে দিচ্ছি 6 7 এই টাইপের কিছু দিচ্ছি, তাহলে কিন্তু ওকে। তো এগুলো একই থাকার কথা, ঠিক আছে? তো এখানে একটু ট্রেকিং বেশি দেখাচ্ছে, যখন আমি এটা ধরতেছি না, ওটা জাস্ট স্কিপ করলাম। তারপর হচ্ছে এটাকে এখন আরেকটা কপি করব, কপি করে এখানে বসাবো, ওকে? বসায় এরপর হচ্ছে আমার টেক্সট টুলে যাচ্ছি, গিয়ে কন্ট্রোল এ দিয়ে এটা বাদ দিয়ে দিচ্ছি পুরোটাকে। দেখেন 1 2 3 স্পেস ডট 4 5 6 দিয়ে ডট, তারপর হচ্ছে স্পেস 7 8 9, ঠিক আছে? আবার 1 2 3 স্পেস ডট 4 5 6 ডট 7 8 8। এটাকে জাস্ট প্রথমে বসাই নেন, পরবর্তী আমরা এগুলো ঠিক করবো। যেহেতু আমি কপি করতেছি, আমার কথা বুঝতে পারতেছেন? আমি যেহেতু কপি করতেছি এই জন্য একবার কি করতেছি, হাইড করতেছি, আনহাইড করতেছি। আপনি যখন নিজে ডিজাইন করবেন তখন তার এগুলো লাগতেছে, এই যে শেপটা যদি থাকে আপনাকে সমস্যা হবে, যেহেতু ডিজাইনার আপনি। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? জি ভাই। দেখেন এরপর হচ্ছে এটাকে জাস্ট কপি করে এখানে বসাচ্ছি, এটাকে বাদ দিয়ে দিচ্ছি, বেলাজো @email.com, তারপর হচ্ছে www.website.com, ওকে? ঠিক আছে, জাস্ট আমি বসাচ্ছি। তারপর চাইলে আপনি এই লেখাগুলোকে একসাথে ধরতে পারেন, ধরে এগুলাকে একটা গ্রুপ করতে পারেন, এবার এগুলা কালার চেঞ্জ করেন, তাহলে আপনি যখনই পরবর্তীতে যদি একটা কালার চেঞ্জ করতে যান সবগুলো একসাথে করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা সুবিধা। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আইকনগুলো লাগবে। তো আইকনগুলোর জন্য আমরা সেমভাবে ফ্ল্যাট আইকনে যাব আগের মতো। দূর, এই যে flaticon.com, এখানে যাচ্ছেন, প্রথমটা লাগছে আমাদের হোম, হোম লিখে সার্চ করো। দেখেন এই হোমগুলো আপনি এখান থেকে ডাউনলোড করবেন আগের মতো। তো এখান থেকে গিয়ে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন, আগে আমরা ফ্রি যে ডাউনলোড করছিলাম, পরে এখানে ডাউনলোড করবেন কি ইপিএস, এখানে জাস্ট ক্লিক করবেন, সব আগের মতো ফ্রি ডাউনলোড। তো আমি এগুলো ডাউনলোড করা আছে, ঠিক আছে? একটু আগে ডাউনলোড করছিলাম, আমি জাস্ট ওগুলো ইউজ করতেছি। ওটার জন্য দেখেন আমি নিয়ে আসছি ওগুলোকে, এখানে নিয়ে আসতেছি, জাস্ট কীভাবে ব্যবহার করবো সেটাও দেখা যাচ্ছে। এই যে প্রথমটা হচ্ছে হোম, এটা আমাদের হোম চলে আসে। এটাকে আপনি চাইলে এখন কি করতে পারেন, যে ছোট বড় করে ঠিক করে দিতে পারবেন, ঠিক আছে? আপনি চাইলে এগুলোকে একটা গ্রুপ করে রাখবেন, তাহলে এটা এবং এটা দুটো একসাথে থাকবে। নাহলে হয়তো দেখা গেলো গ্রুপ যদি না থাকে, দেখেন আপনি জাস্ট এটা ধরলেন, এটা থাকে গেল, ঠিক আছে? যেটিগুলো আলাদা আলাদা শেপ আকারে আছে, এখন আপনি শেপ থাকলে কিন্তু সুবিধা, আবার আপনি কালারও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এই জন্য কি করবেন, এগুলোকে মূলত ইপিএস আকারে নেবেন। দেখেন কালার,
কালার দেওয়ার সময় একটু আনগ্রুপ করে নেবেন, কারণ এগুলা যদি একসাথে থাকে কালারটা হয়তো নাও নিতে পারে। তো এখানে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এগুলাকে আমি যখন ফ্ল্যাশ করছিলাম এগুলো কি হচ্ছে পাথ হয়ে গেছিল, এই জন্য এই সমস্যাটা করতেছে। তো আপনি যখন ডিরেক্ট এখানে ওপেন করবেন, আলাদা একটা উইন্ডোতে ওপেন হবে, তখন কিন্তু এই সমস্যাটা হবে না। সাপোজ আমি দেখাচ্ছি, প্লেস করবেন না, ওপেন করবেন, ঠিক আছে? করার পরে দুইটাকে একসাথে ধরেন, কন্ট্রোল জি দিয়ে ধরে জাস্ট এগুলোকে টান দিয়ে এখানে নিয়ে আসেন। এবার কিন্তু আর সমস্যা নেই, এগুলো এখন শেপ আকার আসছে এখানে। এবার হচ্ছে আপনি জাস্ট কর্নার ধরে এগুলোকে ছোট করে দেন, ঠিক আছে? এবার এগুলো কিন্তু শেপ আকার আসছে, এখানে কিন্তু আর সমস্যা হবে না। আগে যেটা আসছিল সেটা হচ্ছে পাত আকার আসছিল। জাস্ট এখানে বসায় দেন, আপনার যদি আরো ছোট বড় করার দরকার হয় সেটা করে নেবেন, ওকে? তারপরটা দেখেন, তারপর হচ্ছে আমাদের কি মোবাইল। আমি আবার সে আগের মতো কি করব, কন্ট্রোল ও দিব, ও দিয়ে ওপেন করব, কন্ট্রোল ও দিয়ে যে আমাদের ফোন সেখানে ওপেন হচ্ছে। এরপর জাস্ট এগুলোকে আবার কি করব, গ্রুপ করে নেব, সবগুলোকে একটা গ্রুপ করে নেব কন্ট্রোল জি দিয়ে, ঠিক আছে? তাহলে আর সমস্যা হবে না। নাহলে হয়তো দেখা গেলো আমি মোবাইল ধরলাম, এই আইকনগুলো থেকে যাচ্ছে, ঠিক আছে? জাস্ট ছোট করে নিচ্ছি, নিয়ে এখানে নিয়ে আসলাম। তারপরে এখানে যদি ছোট বড় করা লাগে আমরা সেটা করে নেব। এগুলো যেহেতু এখন কি শেপ আকারে আছে, এগুলো খুব বেশি সমস্যা করবে না, একেবারে করবে না, এগুলো আপনি সহজে কিন্তু কালার দিতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এইগুলো নিয়ে এখানে স্মার্ট অবজেক্টে আগে যে ঝামেলা করতে হতো, স্মার্ট অবজেক্ট করতে হতো, অনেক ঝামেলা, কালার দিতে গেলে আবার স্মার্ট অবজেক্টে ক্লিক করে করতে, কিচ্ছু করা লাগছে না, অনেক ইজি বিষয়গুলো, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের পরেরটা হচ্ছে আমাদের কি একটা টেলিভিশন দেওয়া আছে। তো আমি এটা একটা আইকন ডাউনলোড করছিলাম, ঠিক আছে? আমাদের ওয়ার্ল্ডের যে আইকনটা ইউজ করি গ্লোবালের, তো আমি ওটা ডাউনলোড করছি, ওটাই নিয়ে আসি। এটা হচ্ছে কি এগুলা গ্রুপ আকারে আছে অলরেডি, তো আপনি চাইলে এটাকে একটু ছোট বড় করতে পারেন, অথবা জাস্ট এভাবে ধরে নিয়ে যেতে পারেন, এখানে আসলে করতে পারবেন। এই যে কর্নার ধরে আবার কি করবেন, শিফট হোল্ডটা ধরতে হবে, কিন্তু এটা মেন, বিশেষ করে রেশিও মেনটেনের জন্য, ওকে? শিফট হোল্ডটা ধরে জাস্ট ছোট করুন, দেখেন এটা কালার যদি দিতে যাই আমি আগের মতো কি করব, জাস্ট আই দিয়ে ক্লিক করব, আমাদের কিন্তু কাজ শেষ, ঠিক আছে? আমার লেখাগুলো শেষ, তারপর হচ্ছে আইকনগুলো নিয়ে আসে শেষ। তো এখন হচ্ছে আমাকে জাস্ট আমার মেন ডিজাইনটা যে কার্ডটা আমি নিলাম ওটার মধ্যে জাস্ট বসাইতে চাচ্ছি। তো এখানে আপনি যদি চান এই কার্ডটা রাখবেন, রাখতে পারেন, অথবা যদি না চান ডিলিট করে দেবেন। তো এটা লক ছিল, আনলক করলাম, কন্ট্রোল অল্টার 2 দিয়ে এটাকে আমি পাশাপাশি বসাচ্ছি। এটা এখন আমার লাগতেছে না, বা জাস্ট দেখার জন্য। তারপর হচ্ছে আমি কন্ট্রোল অল্টার 3 দিচ্ছি, দেখেন সেম টু সেম যেভাবে ছিল সেভাবে কিন্তু এগুলো বসে গেছে, ঠিক আছে? এখন আপনার কাজ হচ্ছে এগুলো অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা সেটা একটু দেখা। তো আমার মনে হচ্ছে যে মোটামুটি অনেকগুলোই ঠিক আছে। তারপর যদি আপনার মনে হয় যে না এগুলো ঠিক নেই, এগুলোকে আপনি ঠিক করতে হবে। তো এগুলো গ্রুপ ছিল, আনগ্রুপ করতে হবে প্রথমে, ঠিক আছে? আনগ্রুপ করে এই শেপটার সাথে এই শেপটাকে কী করতে হবে, অ্যালাইনমেন্ট করতে হবে। করেন, দেখেন ঠিক না কিন্তু নড়তেছে, ঠিক আছে? নড়ে ওর ঠিক হলো। তারপর এইটার সাথে এখন এই লেখাটার সাথে কি হচ্ছে, এগুলো তো আমরা অলরেডি আগে গ্রুপ করছি, আনগ্রুপ করে রাখি। আচ্ছা যাই হোক, এটা এবং এই শেপটার সাথে কি অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা আমরা সেটা একটু দেখব। ওকে, এখন ঠিক আছে, পারফেক্ট। তারপর হচ্ছে এটাকে এই শেপটার সাথে ঠিক আছে কিনা সেটা দেখি। দেখেন এগুলো গ্রুপ থাকার কারণে কিন্তু সমস্যা হচ্ছে, আনগ্রুপ করতে হবে প্রথম কাজ। এখন আপনি এগুলো সহজে করতে পারবেন, আপনার কাজ শেষ। আর আপনি যখন ডিজাইন করবেন নিজে থেকে তখন তো আপনার এগুলো লাগতেছে না, এই যে কপি করে এত কিছু অফ করা অন করা লাগতেছে না, আপনি সহজে কিন্তু তখন করতে পারবেন ডিজাইনগুলো, ঠিক আছে? এরপর হচ্ছে এগুলো এভাবে ঠিক আছে কিনা সেটাও আমি ঠিক করতে পারবো এখান থেকে। তো সেটার জন্য আমি কি করবো, জাস্ট টেক্সটগুলোকে একসাথে ধরবো, টেক্সট টেক্সট টেক্সট, ঠিক আছে? ধরার পরে দেখেন এগুলো ঠিক নেই,
এগুলোকে আমি কীভাবে অ্যালাইনমেন্ট করবো, অ্যালাইন টু এখানে আর্টবোর্ড আছে, ঠিক আছে, আর্টবোর্ডের সাথে চলে যাবো, সিলেকশন দেবো, দিয়ে জাস্ট এটা দিয়ে দিব, তাহলে দেখেন পারফেক্টলি অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এখন আপনি চাইলে আইকনগুলোকে একটু বড় ছোটো আছে সেগুলোকে আপনি ম্যানুয়ালি কী করতে পারবেন, ঠিক করে নিতে পারেন, কতটুকু লাগবে সেটা মোটামুটি ঠিক করতে পারেন। করার পরে এই যে আমি একটু বড় করে দিচ্ছি, হ্যাঁ, দেওয়ার পরে এগুলো এখন ঠিক আছে কিনা সেটাও দেখতে পারেন, অ্যালাইনমেন্ট, এগুলো অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, মিডল অ্যালাইনমেন্ট আছে কিনা, ঠিক আছে, মিডল অ্যালাইনমেন্ট আছে, এগুলো পারফেক্ট আছে। তো এই হচ্ছে আমাদের ডিজাইনটা। এখন আপনি এটাকে জাস্ট এক্সপোর্ট করবেন, দেখেন ঠিক আছে কিনা, একদম সেম টু সেম হয়েছে কিনা। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, একটা অ্যালাইনমেন্ট করতে হবে। তো অ্যালাইনমেন্ট বলতে এটাকে সেট করতে হবে। তো জাস্ট আপনি এভাবে কি করবেন, সব কিছুকে ধরে একসাথে গ্রুপ করবেন, এটা হচ্ছে প্রথম কথা। ওকে, এটা করার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, এখন তো আপনি ক্লায়েন্টকে দিচ্ছেন, হয়তো ক্লায়েন্ট এটা উপর রিভিউ নিতে পারে, যে ও আপনাকে বলতে পারে যে এখানে অন্য একটা টেক্সট ইউজ করেন। তা আপনি যদি এটা প্রথমে যদি কি করেন, কি বলে এটা আউটলাইন করে ফেলেন টেক্সটগুলোকে, ঠিক আছে, এভাবে যদি আউটলাইন করে ফেলেন তাহলে আপনার জন্য সমস্যা, পরবর্তীতে যখন করতে হবে আবার আপনাকে লিখতে হবে নতুন করে। তো আপনি প্রথমে আউটলাইন করার দরকার না, আপনার কাছে ফাইল রেখে দেবেন, ক্লায়েন্টকে এখন জাস্ট ছবি দিয়ে দিবেন, ঠিক আছে। তো ছবি আপনি চাইলে কি করতে পারেন, এই যে স্লাইস টুল দিয়ে এভাবে কেটে অংশটুকু, মানে ব্লেড অংশটুকু বাদ দিয়ে দিতে পারেন, ঠিক আছে, এভাবে দিয়ে এই অংশটুকু আপনি সেভ করতে পারেন, এভাবে আপনি করতে পারেন। দেখেন এই যে আপনি যদি ক্লায়েন্টকে এটাও দেন, ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারবে। ওকে, সেভ হয়েছে, একটু দেখাই এগুলো, এই যে ইমেজের মধ্যে মনে হয় না, এটা হচ্ছে আমাদের কপি করারটা, আমার ডিজাইন করা এই যে এটা হচ্ছে আমাদের ডিজাইন করা। তো এটা আর্টবোর্ডের জন্য কি একটু সমস্যা হয়, তো আপনি তারপরে দিলে দিতে পারেন ক্লায়েন্টকে। আর যদি বলেন যে না আমি এভাবে দিচ্ছি একদম সুন্দর করে ক্লায়েন্ট যেন বুঝতে পারে, তাহলে আপনি কি করবেন, এটা পুরোটাকে এটা তো অনেক ছোট হয়ে হ্যাঁ এটা ছোট হয়ে যাচ্ছে। তারপর আপনি যদি চান যে না এভাবে দিবেন, আমি পুরোটাই দেবো, তাহলে ক্লায়েন্টকে কি করতে পারেন, জাস্ট এখান থেকে যাবেন, গিয়ে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, ঠিক আছে, দেওয়ার পরে এখানে ব্লেড সহ সব কিছু চলে যাবে ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্ট বুঝতে পারবে। ওকে, এখান থেকে এবার চাইলে কি করতে পারছি, একটা নাম দিয়ে দিতে পারি বা 1 দিলাম, ঠিক আছে। এই যে কালার মোড হবে CMYK, ম্যাক্সিমাম দিতে পারেন, অথবা হাই রেজুলেশন দেন। ওকে, মূলত এভাবে সেভ করতে হয় আর কি। দেখেন এখানে কিন্তু সেভ হয়ে গেছে ফাইলটা, তো এখানে একদম ব্লিড এরিয়াটা সহ পর্যন্ত সেভ হয়েছে, বুঝতে পারছেন, এই যে ব্লিড এরিয়াটা পর্যন্ত সেভ হয়েছে। ওকে, তো এখান থেকে জাস্ট কেটে তখন কি করবে, আপনাকে বিজনেস কার্ডটা বের করবে, তো আপনি এভাবে ক্লায়েন্টকে দিয়ে দিতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন? আর এরপর যদি আপনাদের এখানে সেভ করার সময় কি ব্লিড ছাড়া সেভ করা যাবে না? ব্লেড ছাড়া সেভ করতে গেলে সম্ভবত এখানে একটু ক্লিপিং মাস্ক করতে হবে, তো আমি দেখি সেটা একটু দাঁড়ান। দেখি এটার সাথে ক্লিপিং মাস্ক করে করা যায় কিনা, একটু দেখি। ইউজার কোড, হ্যাঁ যাচ্ছে তো, এই যে এখানে এখন জি ভাই হচ্ছে তো। হ্যাঁ এটা এখানে কিন্তু এটা নাই, ঠিক আছে, না হচ্ছে না, এই যে হোয়াইট একটা দাগ দেখা যাচ্ছে, বুঝতে পারছেন, এই যে একটা দাগ দেখা যাচ্ছে। আর এটা তো সেভ জোন মনে হচ্ছে। না সেভ জন্য, এই যে একটা দাগ দেখা যাচ্ছে, এই যে, ও হ্যাঁ ভাই, ঠিক আছে, এভাবে করতে হয় মূলত, এখানে করা যায় না। তো এইভাবে আপনি দিয়ে দিতে পারেন, জেপিজি পিএনজি যেভাবে ফরম্যাটগুলো দেওয়ার কথা ছিল ক্লায়েন্টকে সেভাবে দিয়ে দিতে পারবেন। ওকে, আর যদি এরপর যদি ক্লায়েন্ট বলে যে না এটাকে কি করতে হবে, আপনাকে যদি কোনো কিছু পরিবর্তন করতে বলে তখন আপনি পরিবর্তনটা করে দিতে পারবেন ক্লায়েন্টকে। প্রথমে কি করবেন, আউটলাইন করবেন না, আউটলাইন করলে কিন্তু আপনাকে এগুলো আবার লিখতে হবে। এখন ক্লায়েন্ট যদি বলে যে না এখানে জাস্ট প্যারাজো বানানি হয়তো আপনি ভুল লিখে ফেলছেন, এই জায়গাতেই হবে, ঠিক আছে, ক্লায়েন্টের হয়তো ক্লায়েন্ট আপনাকে বলে দিলে এখানে হবে, তবে সেটা তখন সুন্দর করে দিয়ে দিতে পারবে, তখন আর আপনার ঝামেলা হবে না। আপনি যদি এটা আউটলাইন করে ফেলতেন, দেখেন এটা যদি আউটলাইন করে ফেলতেন তখন আপনার কি ঝামেলাটা হইতো,
তখন আপনাকে করতে হতো কি এটাকে পুরো এটাকে আউটলাইন হলে তো এটা আর কিছু করা যায় না, ঠিক আছে? এই যে আউটলাইন করে ফেলার ফলে যেমন লরিয়াম স্পাম এটাকে যদি আউটলাইন করে রাখেন আপনি, এভাবে আউটলাইন করে ক্লায়েন্টকে দেওয়ার দরকার নেই। প্রথমে ইমেজ দিবেন, যখন একবার ফাইল ডেলিভারি দিবেন তখন আউটলাইন করবেন, এর আগে আউটলাইন করবেন না কেউ। দেখেন এটা কিন্তু আর কিছু লিখতে পারবেন না এখানে। এখন আপনাকে হয়তো চললো যে ইয়ের জায়গাতে আপনি ইয়ে দেন, আপনাকে কি করতে হবে, এখানে আপনার যে পরিমাণ কষ্ট যে করতে হবে, হয় এটাকে পুরো নতুন করে লিখতে হবে, নাহলে এখানে একটা এই লিখতে হবে, লিখে এখন দেখতে হবে এই ফন্টটা কি পারফেক্টলি মিলতেছে কিনা, এদের অ্যালাইনমেন্টগুলো ঠিক আছে, অনেক কষ্ট করতে হবে। তো কেউ এভাবে করবেন না, ঠিক আছে? আউটলাইন করবেন একদম শেষে, আপনি যখন ফাইল দিয়ে দিচ্ছেন ক্লায়েন্টকে, ক্লায়েন্ট বললো যে না এটা সব ঠিক আছে পারফেক্ট ওকে আমাকে ডেলিভারি দিয়ে দেন, ঠিক আছে? তখন আপনি শুধুমাত্র আউটলাইন করবেন, এভাবে আউটলাইন করবেন। তা আউটলাইন করলে আপনি কি করবেন, একটা প্রথমে একটা ফাইল সেভ করে, যেমন আমি এটাকে সেভ করে রাখি, দেখেন এটা আমি আমার মতো করে একটা সেভ করে রাখছি, এআই ফাইলে সেভ করে রাখলাম। এটা হচ্ছে আমি সোর্স ফাইল লিখি, তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে সোর্স ফাইল। ওরে বাবা, সোর্স ফাইল ওকে। দেখেন এটা কিন্তু ইলাস্ট্রেটরে এখন সেভ হচ্ছে, ঠিক আছে? ওকে, এটা কিন্তু সোর্স ফাইল আমি সেভ করে রাখলাম। এখন আমি ক্লায়েন্ট বললো যে ঠিক আছে এটা ওকে তুমি ওকে দিয়ে দাও, ডেলিভারি দিয়ে দাও। আমি যেটা করব এখন অলরেডি একটা সেভ করলাম, ঠিক আছে? মেন ফাইলটা আমার সেভ হচ্ছে কি একটা ফোল্ডারে আছে। তারপর আমি এটাকে জাস্ট যেটা করবো এখন পুরোটাকে এভাবে ধরবো, ধরে জাস্ট কি করবো কন্ট্রোল শিফট ও, তাহলে প্রত্যেকটা টেক্সট কি হচ্ছে আউটলাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাকে আপনাকে আর ধরে ধরে একটা একটা করে আউটলাইন করতে হচ্ছে না। জাস্ট কি করবেন পুরোটার মধ্যে এভাবে শেপটি যা যা আছে সব কিছু একসাথে ধরবেন, ধরে কন্ট্রোল শিফটও দিবেন, তাহলে এগুলো কি হচ্ছে অটোমেটিক্যালি টেক্সটগুলো আউটলাইন হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? কথা কি শোনা? হ্যাঁ, তাহলে আউটলাইন করবেন, আউটলাইন করার পরে এরপর আপনি একটা ক্লায়েন্টকে যদি এই ফাইলটা দেন, এটাকে আপনি আবার নতুন করে সেভ এস দিবেন না, সেভ এস করবেন, কারণ সেভ দিবেন না, সেভ দিলে কিন্তু আপনার সোর্স ফাইলের মধ্যে সেভ হবে। তো আপনি এটাকে দিচ্ছেন ডেলিভারি, ঠিক আছে? ডেলিভারি ওকে। তাহলে এখন যে সুবিধাটা হচ্ছে এই যে এটার মধ্যে কিন্তু আপনার আউটলাইন করা, আপনি ক্লায়েন্টকে দিলেন, ক্লায়েন্ট হয়তো ডেলিভারি দেওয়ার পরে এরকমও সমস্যা হয়, তারপরে বললো যে না এখানে একটু ভুল ছিল আমি সেটা খেয়াল করে নিই, এখন একটু সেটা ঠিক করে দাও। এই যেখানে 94043 এখানে নাম্বারটা ভুল দেখছো তুমি, 44 হবে আমার নাম্বারটা, তুমি ভুল করছো। আপনি তখন কি করবেন, আপনার কাছে যেহেতু সোর্স ফাইল আছে আপনি সহজে কি করতে পারবেন, এডিট করতে পারবেন। যেখানে এটা হচ্ছে কি ডেলিভারি ফাইলটা, ঠিক আছে? এটা কিন্তু সোর্স ফাইল ডেলিভারি ফাইলটা। তো এটাকে যখন আপনি করতে যাবেন কিন্তু এটাকে করতে পারবেন, দেখেন এটা কিন্তু কোনোভাবে এখন কি শেপ হয়ে গেছে, এটা কিন্তু আর কোনোভাবে টেক্সট আকারে আসবে না। তো আপনার কাছে সোর্স ফাইল থাকলে আপনি সেটা মধ্যে এডিট করে আবার এইভাবে কি করতে পারেন, ডেলিভারি ফাইলের মতো করে দিয়ে দিতে পারেন আউটলাইন করে, বুঝতে পারছেন? যাই করেন না কেন কি করবেন, একটা ব্যাকআপ রাখবেন সবসময়, কারণ ব্যাকআপ যদি না রাখেন সেক্ষেত্রে আপনাকে যে পরিমাণ প্যারা নিতে হবে সেটা বলার বাইরে। ভাই আউটলাইন কি দিতে হবে? হ্যাঁ আউটলাইন করে দিতে হবে, কারণ আউটলাইন করে না দিলে আপনাকে দেখা গেল যে আপনি যে ফন্টটা ইউজ করছেন এই যে ল্যাটো কিন্তু ডিফল্ট ফন্ট না। যতদিন বলছিলেন ওই ফন্ট যদি ওই ক্লায়েন্টের কাছে না থাকে তাহলে হচ্ছে সমস্যা হবে। এই যে যেমন আপনি এখানে ল্যাটো দিয়ে করছেন, তো ল্যাটো কিন্তু আমাদের ডিফল্ট ফন্ট না। জামিল এখানে আসো। হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি। এটা কিন্তু আমাদের ডিফল্ট ফন্ট না, এটা কিন্তু ইনস্টল করে নিতে হচ্ছে আমাদের, ঠিক আছে? ডিফল্ট ফন্ট যেগুলো আছে সেগুলো হলে সমস্যা নেই, কারণ তার সিসিতেও সেম ফন্টগুলো আছে। যেমন এই যে প্রথম আমরা যখন লিখি একটা ফন্ট যখন লিখি তখন সে এখানে একটা চলে আসে রেগুলারলি অল টাইম মাইরিয়াত প্রো, এটা দিয়ে যদি আপনি ডিজাইন করেন তাহলে আউটলাইন শুধু টেক্সট গুলো করলেই হচ্ছে নাকি? হ্যাঁ টেক্সটগুলোই করলে হচ্ছে। লাইনে তো ইয়া হয়ে যাচ্ছে আউটলাইনের ভিতরে। বুঝি নাই ভাই আউটলাইন তো ফুল করা হচ্ছে না, না ফুল করা হচ্ছে না, ওইখানের মধ্যে ও বুঝতেছে কাকে আউটলাইন করা হচ্ছে, কারণ আউটলাইনের এখানে অপশন দেওয়া আছে যে শুধুমাত্র টেক্সটগুলো আউটলাইন হবে। তো আপনি সবগুলো সিলেক্ট করলো সে কিন্তু শুধুমাত্র টেক্সটগুলোকে করতেছে, আর শেপগুলো কি কিসের আউটলাইন করবে, শেপগুলো তো এমনিতেই এগুলা ভেক্টর আকারে আছে। জি ভাই আমার কথা কি বুঝতে পারছেন? মানে আপনাকে আমি জাস্ট সহজ দেখালাম আর কি, যদি আপনি করতে হইতো দেখেন আপনাকে এগুলা এই গ্রুপটা ধরতে হতো, এগুলো ধরতে একটা একটা করে ধরে ধরে কাজ করতে হতো, এগুলো অনেক সময় লাগতো। আমি সহজে করে দিলাম আর কি, এভাবে ধরলাম ধরে আউটলাইন করে দিলাম। কথা কি বুঝতে পারছেন? জি ভাই আপনাদের জন্য বিষয়টা অনেক ইজি হয়েছে। ভাই আপনার কাছে কি মনে হয় ভাই, কার্ড কি ফটোশপে করলে বেশি সহজ হয় নাকি ইলাস্ট্রেটরে করলে বেশি? ইলাস্ট্রেটর অনেক সহজ ভাই। এই যেমন আপনি হয়তো এটা কপি করছেন তো অনেক ঝামেলা মনে হচ্ছে, আমি দেখেন সেম টু সেম যদি এটা কপি করি আমার কাছে এখন অনেক সহজ লাগবে। দেখেন এখন সেম টু সেম জাস্ট কপি করে যাবে। এটা হচ্ছে প্রথম আপনাদেরকে কি করতে হবে, একটু সময় নিতে হবে। দেখেন আমি জাস্ট এখন কিন্তু আমাকে আর হাইড করতে হচ্ছে না, আনহাইড করতে হচ্ছে না, কারণ আমি তো জানি আমি কি ডিজাইন করতেছি, ঠিক আছে? আমি যেহেতু ডিজাইন করতেছি আমি তো জানি এটা আসলে আমি কি ডিজাইন করব।
আমি জাস্ট প্যাটার্নটা এখন তৈরি করলাম না, ঠিক আছে, এমনিতে ডিজাইন করে দিচ্ছি। এখানে আপনি অনেক সহজে করতে পারেন, যেটা ফটোশপের লেয়ারগুলো ধরতে হতো অনেক ঝামেলা। তো বাইরে একটা ক্লিক করি, একটু লাইট টাইপের কালার। আপনি যেহেতু ডিজাইনার আপনি জানেন, দেখেন আমাকে কিন্তু এখন আর এগুলো কিছু কিছু করতে হচ্ছে না, হাইড করতে হচ্ছে না, আনহাইড করতে হচ্ছে না, জাস্ট নর্মালি কি করতে যাচ্ছে, ডিজাইনটা করে যাচ্ছে। ফ্রেন্ড এবং এই ফ্রেন্ড দুটাকে ধরে এরপর হচ্ছে এখানে শেপটা, আমি এখান থেকে কালারগুলো নিচ্ছি শুধুমাত্র, ঠিক আছে। এটাকে জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে জাস্ট এভাবে কি করলাম, একটা গ্রুপ করলাম। নেওয়ার পরে এখানে কালারটা দিয়ে দিই, এই কালারটা আপনার কাজ হচ্ছে। এরপরে এই দুটাকে একসাথে ধরা, দেখেন এটা এবং এটা দুটাকে একসাথে আপনি চাইলে ধরতে পারেন, ধরে জাস্ট এই ফর্মগুলোকে ধরতে পারেন, টানতে পারেন। বা যদি বলেন যে না এগুলো একটু সমস্যা করতেছে, এই পিছনে শেপগুলো একটু ঝামেলা করতেছে, এগুলোর জন্য আমি ধরতে পারতেছি না, দুইটা শেপকে এভাবে ধরে কন্ট্রোল 2 দিয়ে রাখেন, লক করে রাখেন, তা আপনাকে হাইডও করতে হচ্ছে না, ঠিক আছে। এই দুটাকে এখন একসাথে ধরে, আপনার জন্য বিষয়গুলো অনেক ইজি হবে, অনেক ইজি। এটা ভাই কি দিয়ে লক করলেন ভাই? কন্ট্রোল 2 ধরে, এই দুটাকে ধরে জাস্ট আপনি কি করলাম, একটা টান দিয়ে একটা গ্রুপ করলাম, দেখেন একটা করলাম। তারপর হচ্ছে এই যে এটা ধরা ধরা হয়নি, এটা এবং এটা, এটা এবং এটা দুটাকে একসাথে ধরতে হবে, অলটা ধরে কন্ট্রোল ডি। এগুলো আসলে ওই যে আমি অ্যাকুরেটভাবে করতে পারিনি, সাপোজ আমি এগুলোকে একটু উপরে উঠে দিই, একটু বেশি বড় হয়ে গেছে না। যাই হোক, আপনি যখন ডিজাইন করবেন তখন এগুলো বুঝতে পারবেন ভালো করে। দেখেন আপনাকে আর কিন্তু হাইড করা লাগতেছে না, এখন আপনি জাস্ট বেরাজও লিখতে চাচ্ছেন, লেখাগুলো আপনি খুব সহজে লিখে যেতে পারবেন। তো সেটা বেরাজো, এলিকা, গ্রাফিক্স ডিজাইন। দেখেন আপনাকে জাস্ট এই ডিজাইনগুলো আর কি করতে হচ্ছে না, হাইড করতে হচ্ছে না, আনহাইড করতে হচ্ছে না, আপনি জাস্ট করে যেতে পারতেছেন, অনেক সহজ বিষয়টা, যেটা আপনার ফটোশপে করতে গেলে আরো বেশি কষ্ট লাগে আমার কাছে। তারপর হচ্ছে এখানে একটা শেপ ছিল এই টাইপের, দেখেন এই টাইপের একটা শেপ ছিল, কালার ছিল এটা। আমি খুবই দ্রুত দেখাচ্ছি, ঠিক আছে, একদম হয়তো পারফেক্টলি হচ্ছে না, বাট আপনি যখন ডিজাইন করবেন আপনি তো এগুলো বুঝবেন কোনটা কোথায় কি করতে হবে, ঠিক আছে, আপনি জানেন, আপনার জন্য এগুলো খুব একেবারে সহজ হবে তখন। এই যে এটা কি উপরে হবে, এটা হবে একটু এই টাইপের বা ব্ল্যাক টাইপের দিই, এটা হবে 12 মতো, এটা থাকবে না তখন, হ্যাঁ এটা হবে 12 আর এগুলো সাইজ কমবে, গ্রাফিক্স 18, এটা সাইজটা একটু কমবে, এটা হাতের মতো, আর এটা হবে বোল্ড, ঠিক আছে। এগুলো তো মারিয়ে থ্রো দিয়ে করতেছি, এই জন্য এটা একটু সমস্যা হচ্ছে, দাঁড়ান একটু করি।
তারপর হচ্ছে আপনি এখানে লোগোটা তৈরি করবেন। দেখেন খুবই সহজভাবে আপনি এগুলো তৈরি করতে পারবেন, এগুলো নিয়ে খুব ঝামেলা করতে হবে না। এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিচ্ছি, দেওয়ার পরে জাস্ট আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? এটা সেম টু সেম না হতে পারে, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। অনেক বেশি হয়ে গেছে, আচ্ছা যাই হোক এটাকে আর একটু কমাই দিই, 30 ডিগ্রি দিয়ে বা 20 ডিগ্রি এভাবে দিচ্ছি। এটা যেভাবে ছিল সেম টু সেম জাস্ট কপি করতেছি। দেখেন ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, ওকে দেখেন সে কিন্তু অটোমেটিক্যালি কপি করে নিচ্ছে। তো আমরা বাকি যে অংশটা আছে সেটা প্রয়োজন আমরা বাদ দিয়ে দিব, ওকে? রিফ্লেক্ট টুল দিয়েও তো এটা মনে হয় করা যায়। হ্যাঁ করা যায়, একই তো, আমি তো রিফ্লেক্ট করতেছি, একই কাজ, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, এখন আপনি জাস্ট এখান থেকে এটাকে বসালাম, ওকে। তো আমাদের কিন্তু অলরেডি লোগো হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের বাড়তি কিছু অংশ আছে, আপনি চাইলে এগুলাকে দেখেন, এইগুলাকে সব কিছু ধরে একসাথে করে দিতে পারেন, এটাকে করে দিতে পারেন এতটুকু পর্যন্ত। এখন বাড়তি অংশটাকে আমি বাদ দিয়ে দিতে যাচ্ছি। খুব সুন্দর করে কিন্তু কাজটা করতে পারছি। তো একদম হয়তো অ্যাকুরেট হয় নাই, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি, ওকে? তারপর হচ্ছে আমাদের এখানে ভাই বাড়তিটা আরেকবার একটু ডিলিট দিয়ে দেখেন। অলটা ধরে বাদ দিলাম, শুধুমাত্র এই যে অলটা ধরে এটা ক্লিক করলাম, তাহলে বাড়তি অংশটা বাদ হয়ে গেল, বুঝতে পারছেন? ওকে। হ্যাঁ ভাই, তো এরপরে আপনি দেখেন এখানে যে আইকনগুলো বসাবেন, এগুলো তো আপনি বসাতে হবে। আপনাকে কিন্তু দেখেন হাইড আনহাইড কিন্তু বিষয়টা আর করতে হচ্ছে না, যেটা আগে করতে গেলে আপনার কাছে মনে হচ্ছে যে অনেক ঝামেলা, ঠিক না? হাইড করতে হয়েছে, লক করতে হয়েছে, এগুলো কিন্তু কিছু করা লাগতেছে না। আপনি যখন ডিজাইন করবেন আপনি তো জানেন আসলে কি ডিজাইন করতে চাচ্ছেন, আপনি তো তখন আর কপি করবেন না ক্লায়েন্টের জন্য, আপনি নিজ থেকে করতে হবে। তখন এই জিনিসগুলো করতে আপনার জন্য অনেক ইজি হবে। দেখেন অনেক সহজে কিন্তু আমি একটা কাট করতে পারি, এটা যদি আপনি ফটোশপে করতে আপনার সময় বেশি লাগতো একটু, ঠিক আছে? আর এখানে অনেক সহজে এগুলোকে কম্বাইন করা যায়, অনেক তাড়াতাড়ি সব কাজ করতে পারবেন, অনেক সহজ। ইলাস্ট্রেটর আসলে অনেক সহজ জিনিস। তো ঠিক আছে কিনা, বুঝতে পারছেন? এই যে এইগুলা, এরপর আপনি লেখা টেক্সটগুলো লিখতে চাচ্ছেন সেটাও লিখেন, এই যে 17 এরপর জাস্ট এটাকে ধরবেন, এই শেপটার সাথে কি করবেন, অ্যালাইনমেন্ট করতে দিতে চাচ্ছেন, খুব ইজিলি করতে পারবেন। আপনাকে এগুলো ফটোশপে করতে গেলে আমরা অনেক ঝামেলা হয়েছে, এখানে কিন্তু একদম সহজে কাজগুলো করতে পারবেন। এটা হোয়াইট কালার হবে, হোয়াইট কালার দিয়ে দিলাম, এখান থেকে জাস্ট পিক করে দিলাম কালারটা, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে টেলিফোন নাম্বারগুলো 123 স্পেস ডট 456 ডট স্পেস 789, তারপর হচ্ছে 123 স্পেস ডট 456 ডট 788, ওকে পারফেক্ট। এখানে কি আচ্ছা ইমেল না, কন্ট্রোলে bevajo@email.com www.website.com। দেখেন আপনি কিন্তু অনেক সহজে কাজগুলো করতে পারেন। আপনাকে যে এতক্ষণ হাইড করতেছেন, আনহাইড করতে অনেক ঝামেলা করতে হইতো, কিচ্ছু করা লাগতেছে না, লাগতেছে কি না? এগুলো আমরা হাইড করতেছি শুধুমাত্র নিচে কি টেক্সট আছে সেটা দেখার জন্য, ঠিক আছে? তা আপনি এইভাবে হয়তো প্রথম যখন কপি করবেন একটু ঝামেলা লাগতে পারে, যে একবার হাইড করা আনহাইড করা অনেক ঝামেলা। এটা ফটোশপে আমি সহজে করতে পারতাম, এখান থেকে গেলে চোখটা অফ করে দিতাম ও হাইড হয়ে যেত। এখানে কতগুলো টিপতে হচ্ছে, কন্ট্রোল টি দিয়া, বা আমি এটা তো বুঝতেছি না, শর্টকাট আমার মনে থাকে না আমার, আমি কি করব, জাস্ট এখানে ধরলাম, এটাকে ধরে সিলেক্ট করে আবার যাইতে হইতে কোথায়, অবজেক্টে যাইতে হচ্ছে, গিয়ে এখান থেকে হাইড থেকে সিলেকশন, কত কাজ করতে হচ্ছে। আবার আনহাইড কেমনে করবো সেটাও আমি ভুলে গেছি, ঠিক আছে? আনহাইড কেমনে করবো সেটা আমার মনে নেই শর্টকাট। তাহলে এখান থেকে আমি অবজেক্টে যাবো, অবজেক্টে যাই আবার শো অল দিয়ে তারপর আসতেছে, অনেক ঝামেলা। তো এগুলো আপনি যখন নতুন একটা ডিজাইন করবেন, আপনি যখন ক্রিয়েটিভ ডিজাইন করবেন বা আপনার মতো করে, তখন আপনাকে আর এই সব হাইড করতে হচ্ছে না, খুব
যেমন আপনি হয়তো এখানে কাজটা করতে চাচ্ছেন, এটার জন্য কোনো কারণে পারতেছেন না, তখন আপনি হয়তো এটাকে লক করে রাখতে হচ্ছে বা হাইড করে রাখতে হচ্ছে এরকম। তো এগুলো সিম্পল, এগুলো কোনো বিষয় না। যেমন আমরা ফটোশপে কাজ করতে গেলে আপনি ক্রিয়েটিভ কিছু করতে যাইও কিন্তু অনেক সময় হাইড আনহাইড করছেন, ঠিক না? এগুলো খুবই সিম্পল বিষয়, এগুলো নিয়ে তো আহামরি কিছু না, তবে অনেক সহজেই অনেক কাজ করা যায়, এটা সত্যি কথা। ভাই দুইটা জায়গায় যদি নতুন কোনো কাজ করতে যাই তাহলে তো সেরকম হাইড করার প্রয়োজন হয় না একেবারে লাগছে যদি কপি না করি। হ্যাঁ, কপি করার জন্য না তাহলে আমি তাহলে ইলাস্ট্রেটর আর ফটোশপের ভিতর থাকলো কিভাবে, পার্থক্য হলো কিভাবে? পার্থক্যটা হচ্ছে আপনি ইলাস্ট্রেটরে যখন একটা জিনিস করবেন, ইলাস্ট্রেটর হচ্ছে ফ্রেন্ড ডিজাইনের ক্ষেত্রে জন্য কাজ করা হয়। আপনি এই যে ভেক্টর ফাইলগুলো, এই যে এখানে অনেক জুম করে করে কাজ করতে পারবেন, এটা আপনি ফটোশপে কাজ করা সম্ভব না। এই যেমন আপনার ডিজাইনের ক্ষেত্রে এই যে কার্ড ডিজাইন যখন করবো বিজনেস বিজনেস কার্ডের জন্য তো এত জুম করা লাগে না। না লাগে না, সেটা ঠিক আছে। আপনি যদি চান যে আমি ফটোশপে করবো সেক্ষেত্রে করতে পারেন, ওটা নিয়ে সমস্যা নেই। ভাই তাহলে পার্থক্যটা কি ভাই, আমি এটাই বুঝতেছি না। পার্থক্যটা বললাম তো, এটা হচ্ছে আপনি জাস্ট জুম করে কাজ করতে, একটা হচ্ছে ভেক্টর ফাইল বলে, একটা হচ্ছে রাস্টারাইজ ফাইল বলে। এখানে ক্লায়েন্টরা অনেক সময় চায় যে ভেক্টর ফাইলগুলো, তা আপনি যে ভেক্টর ফাইল চাই ভেক্টরে করে দিতে হবে, রাস্টারাইজ চাইলে রাস্টারাইজে করতে হবে। তবে ওরা ম্যাক্সিমাম এসব প্রিন্ট রিলেটেড কাজগুলো ওরা বেশিরভাগ ইলাস্ট্রেটরে খুঁজে, ম্যাক্সিমাম কাজগুলো। আপনাকে এটা জানতে হবে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। কারণ আপনাকে ক্লায়েন্ট ভেক্টর ফাইল কিভাবে করব? আপনি ইলাস্ট্রেটরের ডিজাইন করলে সেটাই ভেক্টর ফাইল হয়ে যাচ্ছে, এটাকে আপনাকে আবার ভেক্টর কি করবেন? ও মানে ওইটাই ভেক্টর ফাইলের হ্যাঁ, নামকরণ এটাকে হয়ে বলে যায় ভেক্টর। কি? ভেক্টর মানে হচ্ছে জিনিসগুলো ভেক্টর বুঝবেন কিভাবে, এটাকে জুম করে দেখেন পারতেছে না, কিন্তু আপনি যখন ইলাস্ট্রেটরে করতেন এগুলোকে এত জুম করা যায় তো পসিবল, এটা হচ্ছে একদম সর্বোচ্চ সীমা। তা আপনার হয়তো ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল, দিয়ে বললো যে আমার তো ফাইল লাগবে, সাপোজ আমার ফাইলটা লাগবে কিসে, ইলাস্ট্রেটর লাগবে, আপনি কি করতে পারবেন কিনা? তো আপনি বললেন যে আমি তো ইলাস্ট্রেটর পারি না, সেক্ষেত্রে ক্লায়েন্টটা আপনার কাছে থাকবে না। তো ক্লায়েন্ট যদি বলে যে ঠিক আছে তুমি তোমার মতো করে দেন, আমাকে হয় ইলাস্ট্রেটরে দাও বা ফটোশপে দাও, সমস্যা নেই, তো সেক্ষেত্রে আপনি এক জায়গায় যে কোনো এক জায়গায় করতে পারেন, ঠিক আছে? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ইলাস্ট্রেটরে ফাইল খুঁজে ওরা, যদি সোর্স ফাইলটা দরকার হয় আর কি ওদের। তাহলে ভাই ফটোশপে কাজ করলে ওটা আর ভেক্টর সম্ভব না, না? ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা এই কাজটা শুরু করেন, ওকে? জি ভাই। যে কাজ করেন, কাজ না করলে টুলসগুলো আরো ভালো করে বুঝতে হবে। এই যে এতগুলো টুলস ব্যবহার শিখলাম আমরা এতদিন পর্যন্ত, এখন বুঝতে পারছি আসলে রেস্টুরেন্ট এতগুলো টুলস দিচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনি যখন কর্পোরেট লেভেলে কাজ করেন আপনার এতগুলো লাগবে না। সাপোজ আপনি কিছু কি করেন, ইলাস্ট্রেশন করেন, ইলাস্ট্রেশন করতে গেলে আপনার হাতে গোনা কয়েকটা টুলস লাগবে, প্রত্যেকটা টুলস লাগবে না, ঠিক আছে? তারপর আমি আপনাদেরকে এগুলো বলে দিচ্ছি, জাস্ট এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের টুলস ছিল, আমি আপনাদেরকে সেগুলো বলে দিচ্ছি, আপনাদের যদি কখনো কোনো কাজে লাগে ইউজ করবেন, আর না লাগলে নাই, ঠিক আছে? ঠিক আছে, আপনারা কাজ শুরু করেন। এই যে আপনি কপি না করতে গেলে তো তখন অনেক ইজিলি কাজগুলো করতে পারতেন, হয়তো কপি করতে গেলে একটু ঝামেলা করতে হচ্ছে। ওকে, কাজ শুরু করেন, কাজ শুরু করেন। ঠিক আছে, কাজ শুরু করেন আপনারা, আর কোথাও যদি সমস্যা হয় আমাকে বলেন।
জুসে জানেন কি করছে বাদে নেই আমি কোনটা বেশি খাবাইছি দুষ্ট দেখছ নাকি আল্লাহ নাকি তু না তো তু কি এই জিজ্ঞেস করো তোমরা কি করো পারো না কথা হইলে মানে সেভাবে কথা বলে মানুষ কি বলবে তোমাকে তুই বলে না তো তুমি এখানে বসো কাচ্চুগুলা ওদের এক মিনিট নেই বসো হ্যাঁ ওদের সাথে কথা বলি তুমি বসো তুই মোবাইল নাও না তোমার মোবাইল নিয়ে বসো এখানে বসো আল্লাহ মানুষ কি বলবো ফসামি একটা হ্যাঁ কি আশিকুর রহমান কই আশিকুর রহমান নাই না অচিন্তা রয় বেলাল আবদিন শুভ বারয় রিফাত হাসিব খান কি আব্দুল কুদ্দুস হ্যালো হাসিব খান শুনতে পাচ্ছেন হ্যালো আজকে আবার এটা কি স্মরণ তো নেই মেহেদি হাসান রিফাত রাফি আব্দুল্লাহ কে আজকে ভাই লাইন টুলের সংখ্যাগুলো বাড়াবো কিভাবে জি ভাই বুঝি নেই ভাই লাইন টুলের ওই ইয়াগুলো বাড়াবো কিভাবে বুঝি নেই লাইন টুলটা ভাই লাইন টুলের আমি প্যাটার্ন দিতে যাচ্ছিলাম ভাই তৈরি করতে পারতেছেন না তাই তো হ্যাঁ ভাইয়া আচ্ছা দেখাই দিচ্ছি মিনিট আব্দুল কুদ্দুস শেখ শুরু
দুইজন মিস না। প্যাটার্নটা আচ্ছা দেখাই দিচ্ছি। দেখেন প্যাটার্নটা তৈরি করতে হবে, এটা যেহেতু লাইন টুলে আছে জাস্ট এভাবে একটা লাইন দিবেন, ঠিক আছে? একটা লাইন করলেন বা আপনার মতো করে একটা বাঁকা করে দিলেন, দেওয়ার পর এটাকে স্ট্রোক কালার দিলেন। ওকে, সেম এই লাইনটাকে কপি করবেন, দেখেন সেম লাইনটাকে আমি জাস্ট কপি করলাম। ওকে, শিফট অল্টার ধরে করবেন, তাহলে একদম সোজা সোজা থাকবে। ওকে, এই দুইটাকে জাস্ট একসাথে ধরলাম। ওই ব্লেন্ড টুলের কাজটা, ব্লেন্ড টুলে যাচ্ছি, গিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, আগে যেভাবে কাজ করতাম ব্লেন্ড টুলে। ওকে, দেওয়ার পর এখানে ডাবল ক্লিক করবেন, প্রিভিউ অন করে স্পেসিফিক স্টেপ দিবেন। আপনার কতগুলো স্টেপ লাগবে বা কীরকম ঘন চাচ্ছেন প্যাটার্নটার মধ্যে সেটা তৈরি করে এখান থেকে দিয়ে দিবেন। ভাই ডাবল ক্লিক হলো এর উপরে। জি, ভাই ডাবল ক্লিকের ইয়াটা একটু বোঝাই দেন। ডাবল ক্লিক করবেন এখানে, এই যে এখানে 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 ডাবল ক্লিক করবেন, করে প্রিভিউ অন করবেন, তারপর হচ্ছে স্পেসিফিক স্টেপস, ঠিক আছে? তারপর এখান থেকে আপনি বাড়াবেন, আপনার কতগুলো লাগবে আপনি এখান থেকে দিতে পারবেন। ওকে, দেন ওকে, জি ভাই ঠিক আছে। প্যাটার্ন হয়ে গেছে। তারপর হচ্ছে আপনি যে শেপের সাথে চাচ্ছেন শেপটা জাস্ট বসায় ক্লিপিং মাস্ক করে নেবেন। আচ্ছা ঠিক আছে।
রিফাত ভাই শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করেন। আর আজকে আগামী তো ক্লাস নাই, আগামী শনিবার নাকি? হ্যাঁ জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমি ক্লাস একটু শেষ করতেছি এখানে। হ্যাঁ ভাই একটা কথা ছিল জি। ভাইয়া, ওই যে যে লাইন টুলটা নিছি ওইটা শেপ টুল আছে, যে শেপ টুল না হলে ক্লিপিং মাস্ক হবে না। হ্যাঁ একটা শেপ নিতে হবে, আমি তো বললাম একটা শেপ নিয়ে তারপর ক্লিপিং মাস্ক করতে হবে। ভাই শেপটা নেবো কিভাবে ভাই? এখানে তো বুঝতে পারতেছি না। দেখেন আমি নিচ্ছি, খেয়াল করেন একটু। আচ্ছা জি ভাইয়া। শেপ টুলটা ধরে জাস্ট এটাই কি করলাম, কপি দুইটাকে একসাথে ধরলাম, ধরার পরে ব্লেন্ড টুলে যাচ্ছি, একটা ক্লিক, একটা দেন এখানে ডাবল ক্লিক করলাম, প্রিভিউ অন করলাম, স্টেপিফাইড স্টেপ, ঠিক আছে, স্পেসিফিক স্টেপ, জি ভাই। ওকে দিয়ে দিলাম, দেন ওকে। ঠিক আছে কিনা? এইটুকু তো জি বুঝছেন? ভাই, ঠিক আছে। হ্যাঁ ভাই, এটা ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের এই সাইজটাকে জাস্ট এই সাইজ তো এটা নিয়ে আসবেন, বা আমি এখানে সাপোজ একটা সাইজ দেখাচ্ছি, দিয়ে একটা সাইজ দিবেন, শেপ নেবেন, ঠিক আছে, নেওয়ার পরে এই শেপটাকে জাস্ট এটার উপরে বসাবেন, উপরে বসে দুটাকে একসাথে ধরবেন, ধরে ক্রিয়েট মেক ক্লিপিং মার্কস, বুঝতে পারছেন? জি ভাই। তারপরে এটাকে জাস্ট এখানে নিয়ে আসি বসাই দিবেন, তাহলে হয়ে যাবে। জি ভাই ঠিক আছে। আচ্ছা আর কারো কোনো সমস্যা আছে? জি বাকিদের কারো কোনো সমস্যা আছে? শুভ ভাই, বেলাল ভাই, আশিকুর রহমান লেট কেন? ভাই ভাই আপাতত নেই। আশিকুর রহমান লেট কেন? হ্যাঁ আজকে মাঠে গেছিলাম, মাঠে ধান লাগাইছে তো ওই জন্য মাঠে গেছিলাম। ল্যাপটপ কিনছেন? ল্যাপটপ ভাই ল্যাপটপ শনিবারের দিন কিনতে দেবো। ঠিক আছে কিনেন, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, আপনি যদি না কিনেন পরবর্তীতে ক্লাসগুলো করতে সমস্যা পড়বেন। ভাই এখন তো একটা কনফিউশন আছে কি? ভাই, ওই যে আমি তো এইচপি কিনতে চাচ্ছিলাম, তো লোকজন বলছে যে এইচপি কিনলে নাকি কয়েকদিনের ভিতরে কিবোর্ডের সমস্যা হয়। ভাই আপনি একটা সাজেশন দেন তো কি করি? আমি তো ধরেন ওই যে 55,000 বা 56-57 এমন কিনতে চাচ্ছি। বুঝতে পারছি। তো এসপি গেলে কিবোর্ডে এত সমস্যা হয় কই? আমি তো এসপি ইউজ করছি, সমস্যা হয়নি খুব বেশি। তারপর হচ্ছে ভাই আমার আপুর ভাই, এই ছিল। আমরা যখন ইউজ করি খুব বেশি সারাদিন তো ইউজ করতে হয়, ইউজ করতে গেলে আপনি তো এক্সট্রা কিবোর্ড এবং মাউস রাখবেনই, খুব বেশি সমস্যা হয় না। তাহলে এইচপি কিনে ফেলো ভাই, এই 10 জেনারেশনের ওইটা। কিনে ফেলে একটা জাস্ট একটা মাউস বা এক্সট্রা একটা কিবোর্ড নিয়ে নেবেন, যে আমার মাউস কিবোর্ড আছে ভাই extra। তাহলে আর কি এগুলো ইউজ করবেন। আমি নিজেও তো এই যে ক্লাস নিয়ে যে ল্যাপটপের কিবোর্ডে খুব বেশি ইউজ করি না, এক্সট্রা কিবোর্ড ইউজ করি। আর ভাই ওই যে এখন তো ভাই এই যে 4GB RAM, ওর সাথে কি 4GB থাকবে না আমি আর একটা 4GB আপাতত আপনি যদি পারেন 8GB নিয়ে নেবেন, ঠিক আছে, 8GB, এবং তারপর হচ্ছে যদি পারেন একটা SSD স্লট তো মনে হয় ওটার মধ্যে আছে, আমি যেটা দেখাইছিলেন, পারলে একটা SSD লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন ল্যাপটপের অনেক স্পিড থাকবে যদি পারেন। আর যদি না তাহলে তো পারেন অনেক, পরবর্তীতে লাগাইতে পারবেন। এখন তো অনেক পরে যেতাম 60-র উপরে চলে যাবেন ভাই। জি ওই সবটা এখন লাগাইতে গেলে তো 60,000 পার হয়ে হ্যাঁ যাবে। সেটা বললাম তো, এখন যদি পারেন লাগাবেন, আর যদি না পারেন আপাতত দরকার নেই, পরবর্তীতে লাগাইতে পারবেন এগুলা। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। এগুলা তো সমস্যা হয়, যেমন আপনার একটা হার্ড ডিস্ক কিনলে প্রথম অবস্থায় তো কোনো সমস্যা করে না, এগুলো হয়তো আস্তে আস্তে ব্যবহার করতে করতে একটা সময় যায় তখন একটু স্লো কাজ করে, ঠিক আছে, তখন SSD একটা লাগিয়ে নিবেন, আপনি অন্তত 5-7 বছর আরামসে ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।